অ্যাসাইনমেন্টটা যারা কমপ্লিট করছেন বা করার চেষ্টা করছেন, এটা হচ্ছে ক্লাসের শেষে আমরা দেখব যে কে কি করছেন, কে কি বিষয়ে কাজ করছেন। তো আমরা আজ গত ক্লাসগুলোতে কথা বলছিলাম যে হচ্ছে অন পেজ এসইও বা অন পেজ এসইওর ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হয়। এরপর কথা বলছিলাম যে হচ্ছে পেজের কোয়ালিটি বা দেখা যাচ্ছে পেজের স্পিড কিভাবে টেস্ট করব আমরা। পেজের স্পিড যত বেশি হবে বা লোডিং স্পিড যত বেশি হবে, লোডিং টাইমটা তত কম লাগবে, আমাদের পেজের কোয়ালিটিটা তত বেশি ভালো হবে। এটা গতদিনে আপনাদেরকে দেখাইছিলাম এবং বলছিলাম। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করতে হবে। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলিনেস যেটা, সেটা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটটা বা আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন, এটা আসলে মোবাইলের জন্য কতটুকু ভালো বা মোবাইলে কত ভালোভাবে লোড হচ্ছে, বা এই ওয়েব পেজটা মোবাইলে লোড হতে কি পরিমাণ সময় লাগতেছে, এই বিষয়টা আমাদেরকে একটু মেজার করে দেখতে হবে। আপনারা কি কেউ বলতে পারবেন যে গুগলের কত পার্সেন্ট ইউজার মোবাইল ফোন থেকে গুগলকে ব্রাউজ করে? 100%-এর মধ্যে কত শতাংশ মানুষ মোবাইল ফোন থেকে বা মোবাইল ডিভাইস থেকে গুগলকে অ্যাক্সেস করে বা গুগলকে ব্রাউজ করে? বলতে পারবেন কেউ? আইডিয়া করেন। মোবাইলে তো অনেক ইউজ হয় বা দেখা যাচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, এগুলোতেও ইউজ হয় অনেক বেশি। তো কোনটাতে বেশি মনে হয়? কত পার্সেন্ট? আচ্ছা, 60-70, এটা একটা বললেন, ঠিক আছে, আইডিয়াটা খুব ভালো আছে। 56% মোবাইল মানে ইউজার যারা মোবাইল ফোন থেকে গুগলকে ব্রাউজ করে বা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে, 56%। আচ্ছা, রিয়াজুল ইসলাম রিয়াজ কিছু বলছিলেন? 65। আচ্ছা, এটা হচ্ছে 56, 65 না 56, একটু উল্টে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে প্রায় 56% মানুষ মোবাইল ফোন দিয়ে গুগলকে ব্রাউজ করে। তো অবশ্যই আমরা যদি চেষ্টা করি বা আমাদের, আচ্ছা, অবশ্যই আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি চিন্তা করি যে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ভালোভাবে র্যাঙ্ক করতে চাই বা আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা সবার সামনে উপস্থাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। এর কারণটা হচ্ছে যে মোবাইল ফোন থেকে দেখাচ্ছে গুগলের অর্ধেকের বেশি ইউজার আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করবে। তো তাহলে অবশ্যই আমাদেরকে মোবাইল ফোনের এই বিষয়টাতে নজর রাখতে হবে, যে যাতে মোবাইল ফোন থেকে আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে ব্রাউজ করা যায়। তো আমরা এই বিষয়টা একটু চেক করে দেখব যে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট বা আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, এই ওয়েবসাইটটা মোবাইল ফোনের জন্য কতটুকু ফ্রেন্ডলি। তো আমরা সার্চ দেব মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, ফ্রেন্ডলি টেস্ট। আমরা জাস্ট সিম্পলি গুগলে গিয়ে সার্চ দেবেন মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। সার্চ দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন, একটা গুগলের একটা সার্ভিস আপনারা পাবেন, search.google.com। এখান থেকে টেস্ট এবং মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এটাতে আমরা যাব। জাস্ট এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাই বা এই সাইটটাতে আমরা ভিজিট করি। আচ্ছা, দেখেন এখানে ইউআরএল দেওয়ার একটা অপশন আছে। তো আপনারা যে ওয়েবসাইটটার টেস্ট করতে যাচ্ছেন বা যে ওয়েবসাইটটা দেখতে যাচ্ছেন যে আমাদের এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, সেই ওয়েবসাইটটার ইউআরএল জাস্ট সিম্পলি কপি করে নেবেন। তো আমরা গতকাল সম্ভবত একটা বুক স্টোরের ইউআরএল চেক করতেছিলাম বারবার। ধরেন এটাই দেখবো, যে কোনোটা আপনারা চেক করতে পারেন। যে কোনোটা বলতে আসলে আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে যে সাইটটা চেক করতে দেবে সেইটা আপনারা চেক করবেন। তো আপাতত আমরা জাস্ট একটা ওয়েবসাইট চেক করে দেখি আমাদের চেক করার পারপাজে আর কি। এটা দেওয়ার পর জাস্ট এখানে এন্টার ক্লিক করবেন বা ওখানে স্টার্ট টেস্ট এই অপশনটাতে ক্লিক করবেন, দেখবেন যে একটু সময় নেবে। আপনারা যারা আপনাদের ডেস্কটপে আছেন বা আপনাদের পিসিতে আছেন, তারা আমার সাথে সাথে এই বিষয়গুলো ট্রাই করে দেখতে পারেন। কারণ কাজ করতে গিয়ে দেখাচ্ছে অনেকের ডিভাইসের প্রবলেমের কারণে বা দেখাচ্ছে অনেকের নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই ওয়েবসাইটগুলো অনেক সময় দেখাচ্ছে লোড হতে বা রেজাল্টগুলো শো করতে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সবচাইতে ভালো ডিসিশন যেটা হবে যে আমার সাথে সাথে কাজ করা, কোথাও প্রবলেম হলে স্ক্রিন শেয়ার দিয়ে সেই বিষয়টা আলোচনা করে সলভ করে নেওয়া। আচ্ছা, এটা একটু 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা ম্যাক্সিমাম 30 সেকেন্ড আপনার কাছ থেকে সময় নিতে পারে।
একটু সময় নিল, সময় নেওয়ার পর দেখেন এখানে রেজাল্টটা যেটা আসছে বলতেছে পেজ ইজ নট মোবাইল ফ্রেন্ডলি, এই পেজটা মোবাইল ফ্রেন্ডলি না। তাহলে এখন কি করতে হবে, বা এই সাইটটা মোবাইল ফোনে যদি লোড হয় তাহলে কিন্তু আমাদের এখানে একটা, এই যে দেখেন প্রিভিউটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে মোবাইল ফোনে কিভাবে দেখা যাবে। তো এই সাইটটার কথা বলতেছে যে এই সাইটটা মোবাইল ফ্রেন্ডলি না। তাহলে আমরা এখন কি করতে পারি অ্যাজ এ এসইও এক্সপার্ট, বা দেখাচ্ছে আমরা যখন কোনো একটা সাইটের জন্য এসইও এর কাজ করতে যাব, তাহলে আমরা কি করতে পারি যে এই সাইটটা তো মোবাইল ফ্রেন্ডলি না। তাহলে এখন আপনারা কি করবেন বলেন? হ্যাঁ, অবশ্যই সাজেস্ট করবেন, বা দেখা যাচ্ছে যে আপনার এই ওয়েবসাইটের যিনি ওনার আছেন বা যার পক্ষ থেকে আপনি কাজ করছেন বা যে ক্লায়েন্টের কাজ আপনি করছেন তাকে বলবেন যে আপনার সাইটটাকে অবশ্যই যদি র্যাঙ্ক করাতে হয় অবশ্যই আপনার সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। কারণ মোবাইল ফ্রেন্ডলি যদি না করেন প্রায় 56% ইউজার আপনি পাবেন না, বা মিনিমাম 50% ইউজার আপনি এখান থেকে হারাবেন। তো তাহলে যদি 50% ইউজার আপনি হারান, দেন আপনি তো এখান থেকে র্যাঙ্ক করা আলটিমেটলি আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে, পারবেনই না। তো তখন কি করতে হবে, তাকে বলতে হবে যে আপনি আপনার ওয়েবসাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি ভাবে তৈরি করেন। এন্ড এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ডেভেলপার আপনার ওয়েবসাইটটাকে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করে, যে ডেভেলপারদেরকে বলতে হবে, বা দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে ওনার আছেন ওনাকে বলতে হবে যে আপনার ওয়েবসাইটটা একদমই মোবাইল ফ্রেন্ডলি না। এটা গুগলে চেক করে, বা দেখাচ্ছে যে এই যে গুগলের কাছ থেকে আমরা চেক করে নিয়ে এটা দেখলাম যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না। তো অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি বানাতে হবে। তো সে তখন আপনাকে বলতে পারে কিভাবে এটা। তখন আপনি তাকে বলবেন যে আপনার ওয়েবসাইটের যে ডেভেলপার আছে তার সাথে কন্ট্যাক্ট করেন, উনি আপনার ওয়েবসাইটটাকে একদম ফুললি রেসপন্সিভ এবং দেখাচ্ছে মোবাইলের সাথে যাতে ভালোভাবে ব্রাউজ করা যায়, বা মোবাইল ফোন থেকে বা অন্যান্য ডিভাইস থেকে যাতে সুন্দরভাবে ব্রাউজ করা যায় সেভাবে উনি আপনার ওয়েবসাইটটা আপনাকে ক্রিয়েট করে দিবেন। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইট একটু যাই দেখি, যে সেই ওয়েবসাইটটা একটু চেক করে দেখি যে এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। আচ্ছা, ধরেন আমরা রকমারি.কমটা একটু দেখি। আমি নর্মালি চেষ্টা করি যে বড় ওয়েবসাইটগুলোকে অ্যাভয়েড করার, কারণ বড় ওয়েবসাইটগুলো লোড হতে বা চেক করতে অনেক বেশি সময় লাগে। আচ্ছা, এটা অনেক বড় একটা ওয়েবসাইট, এখানে প্রচুর প্রোডাক্ট আছে। ছোট একটা ওয়েবসাইট দেখি যে এগুলো আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা। আচ্ছা, একটু সময় নেবে। এখানে অ্যানালাইসিস করে বলতেছে যে কি প্রবলেম হয়েছে, বা মোবাইল ফোনে দেখতে আসলে কেমন লাগতেছে। বলতেছে টেক্সট টু স্মল টু রিড, তারপর বলছে ক্লিকেবল এলিমেন্টস টু ক্লোজ টুগেদার, মানে এই যে ক্লিকেবল এলিমেন্টস যেগুলো আছে অর্থাৎ যে লিংক গুলো আছে, আপনারা অনেক সময় মোবাইল ফোনে ব্রাউজ করার সময় দেখবেন যে লিংক গুলোতে ঠিকভাবে ক্লিক করা যাচ্ছে না, পাশাপাশি দুইটা বা তিনটা লিংক একসাথে আছে, একটাতে ক্লিক করতে আরেকটাতে ক্লিক লেগে যাচ্ছে। তো যার কারণে আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো আপনি ক্লায়েন্টকে উল্লেখ করেও বলতে পারেন যে হ্যাঁ, আপনার ওয়েবসাইটটার এইখানে প্রবলেম, এখানে টেক্সটগুলো ঠিকভাবে দেখাচ্ছে না, যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলোতে মানে সঠিকভাবে ক্লিক করা যাচ্ছে না, খুবই ছোট, বা দেখাচ্ছে পাশাপাশি বেশ কয়েকটি লিঙ্ক আছে, এখানে ক্লায়েন্ট যদি ব্রাউজ করতে যায় তার এটা প্রবলেম হবে। তো প্রবলেম যদি হয় বা ব্রাউজ করতে যদি কারো প্রবলেম হয়, তাহলে পরবর্তীতে আপনারা সেই ওয়েবসাইটে তার ফিরে যাবেন না। আলটিমেটলি ওখানে সার্চ ভলিউমটা কমে যাবে, বা আপনার ওয়েবসাইটের ভিজিটর কমে যাবে, দেন আপনার সাইটটা কিন্তু গুগলে র্যাঙ্ক করতে চাইবে না। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এই ওয়েবসাইটটা একটু টেস্ট করে আমরা দেখি যে এই ওয়েবসাইটের কি অবস্থা। আচ্ছা, দেখেন আমরা এই যে powels.com, যেটা এই powels.com এটাকে সার্চ করে দেখলাম, এটাতে বলছে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, সুন্দরভাবে গ্রিন সিগন্যাল দিয়ে বলছে যে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। এবং দেখেন মোবাইল ফোনে যদি আমরা ব্রাউজ করি তাহলে এখানে যে প্রিভিউটা আসবে, বা মোবাইল ফোনে
এই ওয়েবসাইটটা যেমন দেখা যাবে এটা কিন্তু এখানে দেখাচ্ছে, প্রিভিউতে এটা সুন্দরভাবে দেখাচ্ছে। তো যে বিষয়টা হলো যে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে সঠিকভাবে ক্রিয়েট করে থাকেন এবং সেটা যদি সঠিকভাবে লোড নেয় এবং দেখা যাচ্ছে যে মোবাইলের ইউজারদের কাছে যদি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব হয়, তাহলে প্রায় 56% এখান থেকে অডিয়েন্স বা দেখা যাচ্ছে সার্চ ভলিউম আপনি ইনক্রিজ করতে পারেন। কারণ গুগল তাদের স্ট্যাটিস্টিক্সে এই বিষয়টা বলছে যে তাদের হচ্ছে 56% বা 55 to 56% ইউজার তাদের হচ্ছে মোবাইল থেকে এই গুগল সার্চ ইঞ্জিনকে তারা ব্রাউজ করতেছে। তো আপনার ওয়েবসাইটে যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে এখানে কিন্তু অনেক বড় একটা প্রবলেম। তো আপনি অবশ্যই এই মোবাইল ফ্রেন্ডলি টেস্টটা করবেন। এখানে টেস্ট করার পর আপনার ক্লায়েন্টকে বা যিনি আপনার কাছ থেকে এসইও করে চাচ্ছে ওনাকে বলবেন যে আপনার সাইটটাতে এই প্রবলেম আছে বা আপনার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, এখানে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাচ্ছে, যেটা আমরা প্রিভিয়াস টেস্টটাতে দেখলাম বা এর আগে যে ওয়েবসাইটে টেস্ট করে আমরা দেখলাম ওটাতে কিন্তু আমাদেরকে একদম প্রবলেম সহকারে বলে দিছে। আর এখানে দেখেন ওয়েবসাইটে সুন্দরভাবে মোবাইল ফ্রেন্ডলি এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়েছে এবং কি কি বিষয়ে মানে কি কি কারণে এখানে অ্যাডিশনাল যে রিসোর্সেস আছে সেগুলো কি অ্যাড করা আছে সেই বিষয়গুলো এখানে বলছে। আর যদি আপনার ওয়েবসাইটে যদি মোবাইল ফ্রেন্ডলি হয় এবং সুন্দরভাবে এভাবে গ্রিন সিগন্যাল দিয়ে আপনাকে বলে যে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, দেন ওকে, আপনারা তখন অন্যান্য কাজের দিকে মুভ করতে পারেন। আচ্ছা, তো এটা নরমালি হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস, বা দেখা যাচ্ছে যে আমরা এই ফ্যাক্টরগুলোকে অ্যানালাইসিস করে আমাদের ওয়েবসাইটটা বা যে ওয়েবসাইটের কাজ আমরা করব সেই ওয়েবসাইটটাতে কি কি কাজ করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বলা হচ্ছে। তো গত দিনে যে বিষয়টা ছিল যে স্পিড টেস্ট, বা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা লোড হতে কত সময় লাগতেছে বা কত স্পিডে লোড হচ্ছে এবং কতটুকু লোডিং টাইমটা নিচ্ছে, এটা অবশ্যই একটা বড় ফ্যাক্ট। ওইটা গতকাল আপনাদেরকে মেজার করা দেখানো হয়েছে এবং আজকে মোবাইল ফ্রেন্ডলি কিনা এই বিষয়টা আপনাদেরকে দেখানো হলো। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটকে নিয়ে এভাবে মোবাইল ফ্রেন্ডলিনেস আপনারা চেক করবেন। তাহলে এই বিষয়টা প্র্যাকটিস হলে আপনাদের পরবর্তীতেও এই বিষয়টা মনে থাকবে। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার সবার কাছে? এটা খুব বেশি আচ্ছা, এটা খুব জটিল কোনো কাজ না, এটা জাস্ট একটা। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ আরমান মনে হয় যে জয়েন করলেন, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনারা নতুন কোনো ওয়েবসাইট বা নতুন কোনো পেজ যখন আপনারা ক্রিয়েট করবেন বা একটা ওয়েবসাইট রেডি করার পর আপনারা সেটাকে সুন্দরভাবে গুগলে লঞ্চ করলেন। এখন লঞ্চ করার পর আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার ওয়েবসাইটটা গুগলের সার্চে আছে কিনা। আপনারা যেরকম একটা কাজ করেছেন কিছুদিন আগে, যে একটা গিগ পাবলিশ করার পর আপনারা কি চেক করেছেন যে আপনাদের গিগটা সার্চ রেজাল্টে আসে কিনা বা সার্চে আসে কিনা, এটা আপনারা কিছুদিন আগে চেক করছেন না? হ্যাঁ, তো আমাদেরকে এটাও চেক করতে হবে যে গুগলে যখন আমরা কোনো ওয়েব পেজ বা কোনো ওয়েবসাইট যখন লঞ্চ করব সেটা হচ্ছে এখানে কোনো আমাদের সার্চে এটা অলরেডি আসছে কিনা, বা গুগল তাদের রোবট দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করে এটাকে সার্চের কোনো পেজে বা যত নাম্বার পেজেই হোক, 100 হোক আর 1000তম পেজ হোক, সেখানে সে রাখছে কিনা। তো আমাদেরকে এটা খোঁজার জন্য একটা সহজ একটা পদ্ধতি আছে বা দেখা যাচ্ছে সহজ একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আপনারা অলরেডি এর আগেও অ্যাপ্লাই করে আসছেন। সেই পদ্ধতিটা হচ্ছে যে আমরা সার্চ অপারেটর ইউজ করে একটু দেখব যে আমাদের ওয়েবসাইটটা সার্চে আছে কিনা। তো আমরা একটা সার্চ অপারেটর ইউজ করছিলাম, আপনাদের সম্ভবত মনে আছে, সাইট কোলন, যে ওয়েবসাইটটা থেকে আমরা রেজাল্ট চাচ্ছি সেই ওয়েবসাইটটার নাম আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পর জাস্ট সিম্পলি এন্টার প্রেস করব। দেখেন এখানে অনেক রেজাল্ট এখানে চলে আসছে। এই যে powels.com থেকে প্রচুর রেজাল্ট এখানে চলে আসছে, মানে সবগুলো রেজাল্ট এই powels.com থেকে দেখাইছে। তো বিষয়টা হচ্ছে এতে করে আমরা বুঝলাম যে আমাদের এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা গুগলের সার্চে আছে। এখন আমি একটু অন্য একটা কিছু এখানে দিয়ে দিই। এই ধরনের ওয়েবসাইট থাকাটা পসিবল না। তো দেখি যে দেখেন, যদি আপনার ওয়েবসাইটটা যদি গুগলের সার্চে না থাকে, সেটা প্রথম পেজ হোক আর 100তম পেজে হোক বা 1000তম পেজেই হোক, সেটা আসলে যদি সার্চে না থাকে তাহলে আপনাকে দেখাবে যে এখানে গেট ইন্ডেক্সিং অর র্যাঙ্কিং ডেটা ফ্রম গুগল। আচ্ছা, এটা বলতেছে যে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, তারপর এখানে কিছু সাজেশন দিছে। তো যদি আপনার পেজটা বা আপনার ডোমেনটা যদি গুগলের সার্চে যদি না থাকে বা আপনার ওয়েবসাইটে যদি গুগলের সার্চে
ইন্ডেক্স হয়ে না থাকে তাহলে আপনাকে এই ধরনের কোনো রেজাল্ট দেখাবে না। আর আপনার যদি ওয়েবসাইটটা যদি গুগলের 1000তম পেজেও থাকে, আপনি যদি এরকম সাইট লিখে আপনার পেজের ডোমেনটা লিখে যদি এখানে সার্চ দেন, আপনার সাইট থেকে যে কোনো একটা রেজাল্ট শো করবে। তো আমাকে নাইম ইসলামের একটা ডোমেন আছে, নাইম ইসলামের ডোমেনটার একটু নাম বলেন তো। ইউএস CODIS ইউএস কোর্স হাব, হ্যাঁ কোর্স হাব .xyz। দেখেন আমি এটা লিখে গুগলে সার্চ দিলাম, এটা সম্ভবত ইউএস কোর্স হাব, এটা আপনারটা চলে আসছে তাই না? আচ্ছা, আমরা যদি ইউএস কোড হাব লিখে যদি সার্চ দিই দেখি কি আসে। আচ্ছা, নাইম ইসলামের টাই চলে আসতেছে, ভালোই। এটা আপনার সাইট তো, দেখি ফ্রি কুপন কার্ড। আচ্ছা ঠিক আছে, যাক আপনি তাহলে সাইটের কিছু কাজ করছেন তাইলে। আচ্ছা, তো দেখেন এটা অনেক সময় নাও আসতে পারে, বা আপনারা যখন রিসেন্টলি কোনো একটা সাইট পাবলিশ করবেন তখন এটা এইভাবে সার্চে আসবে না। তো এখন আমরা একটা জিনিস দেখি যে এইখানে একটা ব্লগ পোস্ট করা আছে, বা দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু কন্টেন্ট কিন্তু অলরেডি রেডি করা আছে। তো একটা কন্টেন্ট একটু আমরা যাই, এই কন্টেন্টের যে ধরেন যে টাইটেল, বা দেখা যাচ্ছে যে এইটা যেহেতু আছে যে ফ্রি ইবে গিফট কার্ড, দেখি এটা একটু সার্চ দেই যে নাইম ইসলামের ওয়েবসাইটটা আসে কিনা। দেখেন এখানে নাইম ইসলামের ওয়েবসাইটটা কিন্তু আসতেছে না, এখানে আরো অন্যান্য যে সাইটগুলো আছে যেগুলো কমপ্লিট করে সামনে আসছে তাদেরটা এখানে শো করতেছে। এখন আপনি এই কিওয়ার্ড দিয়ে আপনি এই কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটে ইউজ করছেন প্রাইমারি কিওয়ার্ড হিসেবে, যে ফ্রি ইবে গিফট কার্ড, এটা আপনি সুন্দরভাবে পোস্ট করছেন, বা আপনার মেইন কিওয়ার্ড হিসেবে বা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে এটা ইউজ করছেন। তারপরে ওটা সার্চে আপনার আসতেছে না। এখন আপনাকে দেখতে হবে যে এই কিওয়ার্ডটা ইউজ করে আপনি যে ওয়েবসাইটটা পাবলিশ করছেন, বা যে পোস্টগুলো বা যে ব্লগগুলো লিখছেন, এটা আসলে গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। তো এটার জন্য জাস্ট সিম্পলি আপনাকে আপনার ডোমেনটা নিতে হবে। আচ্ছা, একটু মিউট করেন কাইন্ডলি। আর এখানে লিখে দিবেন যে ফ্রি ইবে গিফট কার্ড। দেখেন এখন নাইম ইসলামের ওয়েবসাইট থেকে এই রেজাল্টটা শো করতেছে। তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ, আমাদের এই ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স করা হয়েছে, বা গুগল আমাদের এই ওয়েবসাইটটাকে তার ওয়েব মানে সার্চ রেজাল্টে রাখছে, এবং আমরা যে ব্লগটা বা এই যে নাইম ইসলামের যে ব্লগটা আছে এইটাও গুগলে ইন্ডেক্স হয়েছে, এবং সার্চে কিন্তু এটা শো করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনারা এইভাবে চেক করবেন যে আপনার আচ্ছা, তো আপনাদেরকে যে বিষয়টা দেখালাম, আচ্ছা এটা নিয়ে আপনারা পরবর্তীতে গ্রুপে ডিসকাশন করেন যে নাইম কি কাজ করতেছে, কি ধরনের কাজ পাচ্ছে, কিভাবে আর্নিং করতেছে, এটা পরবর্তীতে আপনারা আরো বিস্তারিত আলোচনা করে নেবেন, সমস্যা নাই। আর যে বিষয়টা আপনাদেরকে শুধু দেখালাম যে আপনাদের যে সাইটটা বা আপনাদের যে ব্লগটা আপনাদের পেজে বা ওয়েব পেজে আপনারা পোস্ট করে রাখছেন, সেটা এখানে ইন্ডেক্স হচ্ছে কিনা, অর্থাৎ গুগলে সেটা ইন্ডেক্স হয়েছে কিনা। তো অবশ্যই আপনারা এইভাবে চেক করে দেখবেন যে সাইটটা ইন্ডেক্স হয়েছে কিনা, এবং আমাদের যে ব্লগগুলো আমরা পোস্ট করতেছি সেটা গুগলে ইন্ডেক্স হচ্ছে কিনা। আর যদি ইন্ডেক্স না হয় তাহলে কেন হচ্ছে না, কোথায় প্রবলেম, কি ধরনের প্রবলেম, এটা হচ্ছে অ্যানালাইসিস করে আপনাকে দেখতে হবে। আচ্ছা, যদি ইন্ডেক্স না হয়ে থাকে তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার পেজটা কোনো কারণে গুগলে ইন্ডেক্স হয় নাই, আপনি এটাকে আবার চেক করেন যে কেন ইন্ডেক্স হলো না। এই বিষয়গুলো তখন চেক করে তাকে অবশ্যই বলতে হবে। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার সবার কাছে যে কিভাবে চেক করবেন? আচ্ছা, ইন্ডেক্স করবেন কিভাবে?
আচ্ছা, তাকে হেল্প করেন কিভাবে, এটা একটু পরবর্তী পার্ট, সেটা বলতেছি। সেক্ষেত্রে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার আসলে প্রবলেমটা কোথায়, আপনি গুগলের কোন নিয়মটা বহির্ভূতভাবে এখানে পোস্ট করছেন, কেন আপনার এটাকে তারা ইন্ডেক্স থেকে সরাই দিচ্ছে। তো নর্মালি যে কারণে ইন্ডেক্স থেকে সরায় সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আপনি কোথাও ব্যাকলিঙ্ক করে আসছেন, সেই ব্যাকলিঙ্কটা বা যে ওয়েবসাইটটাতে ব্যাকলিঙ্ক করে আসছেন সেই ওয়েবসাইটটা পেনাল্টি পাইছে, এবং দেখা যাচ্ছে যে সেই পেনাল্টির থ্রুতে আপনাকেও খুঁজে বের করছে, এবং আপনার যে পোস্টের লিঙ্কটা আপনি ওখানে ইন্ডেক্স করে আসছেন বা আপনার যে সাইটটার লিঙ্কটা ওখানে ইন্ডেক্স করে আসছেন সেটার থ্রুতে গুগল আপনার কাছে চলে আসছে এবং বলতেছে যে ওই যেহেতু পেনাল্টি খাইছে এবং ওর সাথে যখন আপনার একটা লিঙ্ক বিল্ডিং আছে বা দেখা যাচ্ছে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা আছে, তাহলে আপনারগুলো এখন চেক করা প্রয়োজন বা আপনার এখানে কোনো অসুবিধা থাকতে পারে, তারা তখন আপনাকে চেক করে দেখবে। বা দেখা যাচ্ছে যে যদি এখানে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো যদি অসামঞ্জস্যপূর্ণ কোনো লেখা বা দেখা যাচ্ছে যে তাদের নিয়মের বহির্ভূত কোনো কার্যকলাপ থাকে, তাহলে তারা এটা ইন্ডেক্স থেকে সরাই দিবে। তখন আপনাকে ওই বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে এখানে আমি কি লিখলাম বা আমার কন্টেন্টের কোয়ালিটি কেন ঠিক হলো না, গুগল কেন আমাকে এটাকে পেনাল্টি দিল, কেন এটাকে র্যাঙ্ক থেকে সরালো, বা দেখা যাচ্ছে যে কেন এটাকে ইন্ডেক্স করলো না, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যখন প্রাথমিক অবস্থায় আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড করি, এটাকে দেখাচ্ছে যে আজকে এসেই তো দেখাচ্ছে আমি লঞ্চ করতেছি না, আমাকে এখানে কিছুদিন যাবত সময় নিয়ে আমার ওয়েবসাইটটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে এসইও করে বেশ কিছু পোস্ট রেডি করে দেন এটাকে গুগলে আমরা সার্চ ইঞ্জিনে লঞ্চ করব। তো দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম থেকে আপনারা এটাকে অফ করে রাখতে পারেন যে গুগলের সার্চ ইঞ্জিন এখন আমাদের ওয়েব পেজে আসবে না। তো আপনি এটা অফ করে রাখার পর চেক করতে পারেন যে যেহেতু আপনার সার্ভারের বা আপনার ওয়েবসাইটের মেইনটেনেন্সের কাজ হচ্ছে, এটা এখন গুগলে ইন্ডেক্স করা হচ্ছে কিনা বা এটা এখন গুগলে আছে কিনা, এটা আপনি চেক করে দেখতে পারেন। আসলে এই কারণেই সার্চ অপারেটরগুলো ইউজ করে আমরা গুগলের ইন্ডেক্সিং বা দেখাচ্ছে যে আমাদের সাইটটা এখন ইন্ডেক্স হয়ে আছে কিনা এটা চেক করি, চেক করে করে আমরা দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। এটাই বুঝতে পারছেন? আরমান সম্ভবত কোশ্চেন করছিলেন। ঠিক আছে, সিম্পলি সার্চ করবেন যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এটা সার্চ করার পর দেখবেন যে এই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা একটা গুগলের একটা প্রোডাক্ট বা গুগলের একটা টুল, এটাতে যাবেন, যাওয়ার পর এখানে যে সাইটটা আপনি টেস্ট করতে চাচ্ছেন সেই সাইটটা ওইখানে সাইটের যে জাস্ট ইউআরএলটা ওখানে দিয়ে দিবেন, ওরা আপনাকে রেজাল্টটা শো করবে। জাস্ট এই যে আমরা অলরেডি ওই সাইটটাই চেক করছি, চেক করার পর এখানে বলবে যে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, অথবা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে এখানে সুন্দরভাবে লাল কালিতে বা লাল রেড মার্ক করা আপনাকে দেখাবে যে মোবাইল ইজ নট সরি পেজ ইজ নট মোবাইল ফ্রেন্ডলি, এবং এখানে কিছু রিজন বলবে যে কেন আসলে মোবাইল ফ্রেন্ডলি না। দেন ওই রিজনগুলো আপনাকে অ্যানালাইসিস করে ঠিক করতে হবে এবং আপনার এই সাইটের যিনি মালিক আছেন বা ওয়েবসাইটের যিনি ওনার তাকে বলতে হবে যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, এখন আপনি ডেভেলপারের কাছ থেকে আপনার সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি হিসেবে ঠিক করে নেন, কোথায় কি প্রবলেম, কোথায় রেসপন্সিভ হচ্ছে না, এই বিষয়গুলো তাদের কাছ থেকে ঠিক করে নিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, রিয়াজুল ইসলাম রিয়াজ, কনিক্যাল ট্যাগ কি? অনেকেই বলে কনিক্যাল ট্যাগ, অনেকেই বলে ক্যানোনিক্যাল ট্যাগ। তো নর্মালি যেটা রাইট, যেটা সঠিক, যেটা এটাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ, CANONICAL, ক্যানোনিক্যাল ট্যাগ। তো যে বিষয়টা হয় ক্যানোনিক্যাল ট্যাগ সম্পর্কে আপনাদের একটু বলি, যে আপনাদের ওয়েবসাইটে হয়তো দেখা যাচ্ছে যে 5টা বা 7টা পেজ আছে, কোনো একটা হয়তো লগ ইন পেজ, একটা হয়তো দেখা যাচ্ছে যে ব্লগের জন্য পেজ, একটা আর্টিকেল পেজ, একটা প্রোডাক্টের পেজ, একটা হচ্ছে দেখা যাচ্ছে যে ফিডব্যাকের পেজ, একটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। এই ধরনের 6টা বা 7টা পেজ আপনাদের এখানে একটা ওয়েবসাইটে থাকে। তো বিষয়টা হচ্ছে যে একই ধরনের ব্লগ, আবার দেখা যাচ্ছে একই ধরনের ব্লগ আপনাদের ওয়েবসাইটে বা একই ধরনের আর্টিকেল আপনাদের ওয়েবসাইটে থাকতে পারে। যেমন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট বেশি হবে, তো এখন শাওমির একটা মোবাইল ফোন নিয়ে আপনি একটা ব্লগ বা একটা কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পোস্ট করতে চাচ্ছেন, খুবই ভালো কথা। এখন আপনি ভাবলেন যে আমার তো এখন একটু কন্টেন্ট বেশি দরকার প্রাথমিক অবস্থায়, তো আপনি শাওমির একটা মোবাইল ফোনের জন্য বা ধরেন যে নোট 9 বা নোট 8 এই ফোনটার জন্য আপনি রিভিউ লিখলেন বা দেখা যাচ্ছে যে আপনি সুন্দরভাবে একটা আর্টিকেল রেডি করলেন, রেডি করার পর আপনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে যে এইটার তো এই ফোনটার দেখা যাচ্ছে বিভিন্ন ভেরিয়েন্ট থাকতে পারে, রেড কালার ভেরিয়েন্ট থাকতে পারে,
তারপর ব্লু কালার ভেরিয়েন্ট থাকতে পারে, হোয়াইট ভেরিয়েন্ট থাকতে পারে। এখন আপনি করলেন কি তিনটা ভেরিয়েন্টের জন্য তিনটা ব্লগ আপনি লিখলেন বা তিনটা আর্টিকেল লিখলেন। এখন লেখার পর কি হবে যে ওইখানে কিন্তু ফোনের যে স্পেসিফিকেশন এটা কিন্তু সেম, জাস্ট সিম্পলি একটা জায়গায় চেঞ্জ আছে, সেটা হচ্ছে যে কালারটা শুধু হোয়াইট। অর্থাৎ ফোন কিন্তু A to Z সেমই আছে, শুধু কালারের জায়গায় একটু চেঞ্জ হয়েছে যে হ্যাঁ এই ফোনটা রেড, এই ফোনটা গ্রিন, এই ফোনটা ব্লু, এইটা হোয়াইট। তো এখন যে বিষয়টা হবে যে আপনি যদি এই চারটা ফোন নিয়ে বা দেখা যাচ্ছে চারটা কালারের ফোন নিয়ে যদি চারটা আর্টিকেল বা চারটা ব্লগ যদি আপনি লিখতে চান, আপনি লিখতে পারবেন। কিন্তু এখানে কিছু টেকনিক্যাল ইস্যু আছে। যেহেতু আপনার চারটা কন্টেন্ট প্রায় 90% বা 95% যেহেতু সেম, শুধু কালারটা একটু চেঞ্জ, তো গুগল এই ক্ষেত্রে আপনাকে এটা পেনাল্টি দিতে পারে যে আপনার একই ধরনের পোস্ট কেন আপনি বারবার পোস্ট করছেন। ওইখানে যে সামান্য একটু চেঞ্জ আছে এটা গুগলের চোখে পড়বে না, বা দেখা যাচ্ছে গুগল হয়তো এটাকে কনসিডার নাও করতে পারে। তো এই ক্ষেত্রে যে বিষয়টা হয়, আপনি চাইলে এরকম চারটা পেজ আপনি রাখতে পারেন বা চারটা পোস্ট বা চারটা আর্টিকেল আপনি রাখতে পারবেন, কিন্তু আপনাকে তখন ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে হবে। এই ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করে আপনি বলবেন যে আপনার যে এই চারটা যে পেজ আছে, আমি একটু আপনাদেরকে দেখাই আপনার জন্য সুবিধা হবে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, ধরেন আপনি এখানে চারটা পেজ আপনি ক্রিয়েট করছেন একই ধরনের। এখন আপনি এই চারটা পেজে মোটামুটি সেম ধরনের কন্টেন্ট আছে। এই সেম কন্টেন্ট গুলোতে আপনি জাস্ট আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা আর্টিকেল লিখছেন। তো এখন যে বিষয়টা হবে যে আপনি চাচ্ছেন যে এই যে ব্লু কালার যে ভেরিয়েন্টের জন্য আপনি যে আর্টিকেলটা লিখছেন এইটাই শুধু গুগলের সার্চে আসবে। কারণটা হচ্ছে যে গুগলে যদি আপনি এই তিনটাকেই যদি র্যাঙ্ক করতে চান বা এই তিনটা আর্টিকেলে যদি এই ক্যানোনিক্যাল ট্যাগ ছাড়া যদি আপনি গুগলে সাবমিট করেন বা ইন্ডেক্সিং করেন, দেন গুগল আপনাকে ডুপ্লিকেট কন্টেন্ট বা দেখাচ্ছে একই কন্টেন্ট বারবার পোস্ট করার ফলে আপনাকে তারা পেনাল্টি দিতে পারে। তো আপনি যে কাজটা করতে পারেন যে সুন্দরভাবে একটা পোস্টকে মেইন পোস্ট হিসেবে সিলেক্ট করবেন। অর্থাৎ এই যে ব্লু ফোনটা বা যে ফোনটা হচ্ছে আপনি ব্লু ফোন যেটা মানে ব্লু কালার ভেরিয়েন্ট যেটা, এটার জন্য যে আর্টিকেলটা লিখছেন এটার সাথে ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে এই দুইটা আপনি অ্যাড করে দিবেন। এতে করে কি হবে, গুগল তখন আপনাকে আর পেনাল্টি দিবে না। তখন সে ধরে নিবে যে ঠিক আছে আমাদেরকে এই দুইটা পেজ বা দেখাচ্ছে এই দুইটা ব্লগ বা এই দুইটা আর্টিকেল আমাদেরকে আর ইন্ডেক্সিং করতে হচ্ছে না। আমরা জাস্ট এই যে মেইন যে ব্লগটা বা মেইন যে আর্টিকেলটা আছে এটাকে আমরা শুধু গুগলে র্যাঙ্কিং করব এবং গুগলে এটাকে আমরা জাস্ট সিম্পলি র্যাঙ্ক করার চেষ্টা করব। তাহলে কি হলো যে গুগলকে আর এই দুটো ইন্ডেক্সিং করতে হলো না, সে আমাদেরকে কোনো পেনাল্টি দেওয়ার কোনো পসিবিলিটি বা দেখাচ্ছে যে ডুপ্লিকেট কন্টেন্ট বা দেখাচ্ছে একই কন্টেন্ট বারবার পাবলিশ করার জন্য সে আমাদেরকে আর পেনাল্টি দিবে না। তো এই কারণে আমাদেরকে অনেক সময় ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা লাগতে পারে। তো আপনারা এখন কিভাবে ক্যানোনিক্যাল ট্যাগটা চেক করবেন, এটাই তো কথা। তো বিষয়টা হচ্ছে ক্যানোনিক্যাল মানে ট্যাগ গুলোকে চেক করার জন্য ম্যানুয়ালি ওয়ে আছে। আপনি জাস্ট ওই পোস্টগুলোতে গিয়ে ম্যানুয়ালি চেকগুলো করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে এটা অনেক সময় সাপেক্ষ এবং ব্যাক এন্ডের কিছু ব্যাপার স্যাপার এখানে আছে এবং দেখা যাচ্ছে যে আপনাদেরকে এটা খুঁজতে বা দেখা যাচ্ছে অনেক সময় ব্যয় করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এখানে যে সেফ যে পারপাসটা, আপনাদের কাছে যদি কোনো পেইড টুল যদি না থাকে এসইও করার, দেন আপনারা এই রিস্কটা নেবেন না। আপনারা ওইখানে একটা পোস্টই লিখবেন এবং সেক্ষেত্রে জাস্ট কালার ভেরিয়েন্টের ক্ষেত্রে তিনটা আলাদা কালার ইউজ করে দিবেন। আর যদি আপনাদের কাছে পেইড কোনো টুল থাকে যেটা দিয়ে আপনারা ক্যানোনিক্যাল ট্যাগ চেক করতে পারেন বা দেখা যায় কোথায় ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা যায়, এই বিষয়টা আপনারা যদি পেইড টুল দিয়ে যদি বুঝতে পারেন, দেন আপনারা এই ক্যানোনিক্যাল ট্যাগ বা দেখা যাচ্ছে একই ধরনের তিনটা আর্টিকেল বা তিনটা চারটা আর্টিকেল আপনারা কন্টেন্ট হিসেবে আপনাদের ওয়েবসাইটে পাবলিশ করে রাখতে পারবেন। আচ্ছা, তো এই বিষয়টা আপাতত দেখাচ্ছি না, মানে দেখানো গেল না যে এখানে যেহেতু একটা পেইড টুল লাগবে, যেমন ধরেন Ahref এই ধরনের একটা পেইড টুল, অনেক মূল্যবান একটা টুল এটা আছে, আপনাদের যদি দেখাই।
এই টুলটার নাম হচ্ছে Ahrefs। আচ্ছা, তো এই টুলটা অনেক ভালো এবং দেখা যাচ্ছে অনেক মানসম্মত এবং দেখা যাচ্ছে একটা কম্বো একটা টুল। এই টুলটার প্রাইসিংটা অনেক বেশি, তো আপনারা আপাতত আপনাদেরকে এটা নিতে হচ্ছে না বা আপনাদেরকে আমি নেওয়ার জন্য এটা বলছিও না। তো এই ধরনের পেইড টুল বা দেখা যাচ্ছে এই ধরনের মানে অনেক ভালো মানের টুল যদি আপনাদের কাছে থাকে, দেন আপনারা অনেক ভালো মানের এসইও করতে পারবেন অনেক ইজিলি। দেখেন এদের যে প্রাইসিংটা, এই প্রাইসিংটার কথা বলতেছে যে কত, মানে লাইট যে প্যাকেজটা আছে এটা হচ্ছে মান্থলি $99। এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট। তো যারা অনেক ভালো লেভেলের বা অনেক ভালো মানের এসইও করে, বা যারা হয়তো একই সাথে দেখা যাচ্ছে 4টা 5টা পেজকে তারা মেনটেন করতেছে, এই ধরনের ওয়েব পেজগুলো মেনটেন করার জন্য বা অ্যাডভান্স কাজ করার জন্য তারা হচ্ছে এই ধরনের টুলগুলোকে ইউজ করে। তো আপাতত এটা জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম বা বলে রাখলাম যে এই ধরনের টুলও এখানে আছে, আর এটা আপনারা 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল ইউজ করতে পারেন। তো আসলে ফ্রি ট্রায়াল দিয়ে কোনো কাজ খুব একটা বেশি হয় না, কারণ আপনাদের এই টুলটা অনেক দিন যাবত ইউজ করতে হবে। যতদিন আপনারা একটা সাইটকে এসইও করবেন, যতদিন একটা সাইটকে আপনারা মেনটেন করবেন বা সাইটটাকে যতদিন আপনারা অপটিমাইজ করবেন, ততদিন এই ধরনের টুল আপনাদের লাগবে। অফ পেজ এসইওতে, তো অফ পেজ এসইও শুরুর আগে আমরা অন পেজ এসইও বা টেকনিক্যাল এসইও বা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা বললাম, বা এসইওর বেসিক নিয়ে অনেক কিছু কথা হলো। তো আমাদের যে মেইন ফোকাসটা থাকবে এটা হচ্ছে অফ পেজ এসইওর দিকে, অর্থাৎ অফ পেজ এসইওতে যে কাজগুলো হয় এই কাজগুলোর দিকে আমাদের মেইন ফোকাস থাকবে। কারণ এই কাজগুলো যদি আমরা শিখতে পারি, আমরা যদি অনেক ভালোভাবে শিখতে পারি বেটার ওয়েতে, দেন আমাদের এই অফ পেজ এসইও থেকে প্রচুর আর্নিং নিয়ে আসা সম্ভব। আপনারা একটা বিষয় খেয়াল করেন, আপনারা যখন ডেটা এন্ট্রির কাজ করতেছেন, এখানে কাজের যে বিভিন্নতা, মানে দেখবেন যে প্রচুর ধরনের কাজ, মানে যে কাজটা কোনো ক্যাটাগরি খুঁজেই পাচ্ছে না বা যে কাজটার কোনো ক্যাটাগরি নাই, সেই কাজটাও এসে ডেটা এন্ট্রির মধ্যে ঢুকে পড়তেছে। আচ্ছা, তো এখানে আসলে আপনাদেরকে বিভিন্ন ধরনের কাজ ফেস করতে হয় বা দেখা যাচ্ছে যে অনেক ধরনের কাজ আপনাদের জানতে হয় বা কমপ্লিট করতে হয়। তো বিষয়টা হচ্ছে যখন আপনারা মানে এই পর্যায়ে বা অ্যাডভান্স পর্যায়ে যখন আপনারা একটু শিখবেন এবং দেখা যাচ্ছে অফলাইন এসইও বা অফ পেজ এসইও, যখন এই বিষয়গুলো আপনারা যখন শিখবেন, তখন আপনারা একটা স্পেসিফিক ধরনের কাজ আপনারা করবেন। আপনাদেরকে সারাদিন আর এরকম মাথা ঘামাতে হবে না যে আচ্ছা এই যে ডেটা এন্ট্রি যে এই কাজটা আসলে এটা আমি পারবো কিনা, এটা একটু ভালো করে পড়ি বা এটা একটু ভালো করে বুঝি। কিন্তু অফ পেজ এসইও বা দেখা যাচ্ছে যে ব্যাকলিং বা দেখা যাচ্ছে ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং, তারপর হচ্ছে আপনার বুক মার্কিং, এই ধরনের কাজগুলো যখন আপনারা করবেন, তখন আপনাদের কাছে শুধু একটা ক্যাটাগরির কাজই আপনাদের গিগে আসবে। এবং আপনারা যদি ওই কাজটা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, আপনাদের কাজের প্রেশারটা বা কাজের কষ্টটা অনেকটাই লাঘব হবে। এবং দেখা যাচ্ছে যে একই ধরনের কাজ আপনারা যখন করবেন, তখন বিভিন্ন ওয়েবসাইট থেকে বা দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট এবং ওই কাজটা সম্পর্কে আপনাদের স্কিলটা অনেক বেশি ডেভেলপ হবে। আচ্ছা, তো আমরা মেইনলি ফোকাস করব আমাদের অফ পেজ এসইও বা দেখা যাচ্ছে যে অফলাইন এসইও যেটাই বলেন, তো আমরা অফ পেজ এসইওর উপর বেশি ফোকাস করব। এবং এখানে যে কাজগুলো হয়, যেমন ধরেন ব্যাকলিংক ক্রিয়েট, ডু ফলো ব্যাকলিংক, নো ফলো ব্যাকলিংক, তারপর হচ্ছে আপনার বুক মার্কিং, তারপর হচ্ছে আরেকটা কি ছিল যে ফোরাম পোস্টিং ছিল, তারপর হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক বা দেখা যাচ্ছে যে প্রোফাইল ডিএপি, এগুলো চেক করা। এই ধরনের কাজগুলো যখন আসবে, তখন আপনারা নির্দিষ্ট একটা ধরনের কাজ আপনারা কমপ্লিট করতে পারেন। তখন আপনাদের কাজের পরিমাণটা বা দেখা যাচ্ছে যে কাজের যে প্রেশারটা, এটা লাঘব হয়ে যাবে। এখন ডেটা এন্ট্রি কাজ করতেছেন আপনারা, ডেটা এন্ট্রির কাজে কি হয় যে হাজারো রকমের কাজ আসে। এখন ওই কাজগুলো নিয়ে আবার আপনাদেরকে একটু যদি নাও পারেন বা যদি আংশিক কাজ পারেন, তাহলে ওইটা নিয়ে আবার শিখতে হচ্ছে, তারপরে কাজটা করে দিতে হচ্ছে। এটা আপনার জন্য অনেক টাফ। আর যখন আপনারা লিড জেনারেশনের কাজ করবেন, তখন ওইখানে কেউ এসে আপনাকে বলবে না যে লিড জেনারেশনের গিগে আপনি আমাকে হচ্ছে পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করে দেন, কেউ বলবে না। ওখানে শুধু আপনাকে লিড জেনারেশনের কাজে আপনাকে দিবে। যখন আপনি ডু ফলো ব্যাকলিংক বা দেখা যাচ্ছে যে ব্যাকলিংক ক্রিয়েটের কাজ যখন আপনি করবেন, তখন আপনার কাছে সবাই ব্যাকলিংক ক্রিয়েট করেই চাইবে। ওইখানে কেউ আপনার কাছ থেকে দেখা যাচ্ছে যে এক্সেল থেকে সিবিএস এ কনভার্ট করে চাইবে না, বা ওয়েব রিসার্চ করে আপনাকে বিভিন্ন ধরনের ডেটা খুঁজে বের করতে বলবে না। তো অবশ্যই আপনারা যখন এই কাজগুলোতে এক্সপার্ট হবেন বা এই কাজগুলো যখন শিখবেন, আপনাদের কাজের ধারাটাও অনেক মানে দ্রুত হবে এবং দেখা যাচ্ছে যে এখান থেকে যে আর্নিংটা আসে, এই আর্নিংটাও অনেক ভালো মানের। আচ্ছা, তো আগামী ক্লাসগুলোতে অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা থাকেন এবং দেখা যাচ্ছে এই বিষয়গুলো শিখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক কাজে দিবে আপনাদের। আচ্ছা,
কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। এখন পর্যন্ত যেটুকু আলোচনা করলাম এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন বা আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, মনে হয় কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা অফ পেজ এসইওতে যাব। তো তার আগে আরেকটা বিষয় আমাদের একটু শিখতে হবে, সেটা হচ্ছে গতদিন আপনাদেরকে বলছিলাম যে আপনাদের ওয়েবসাইটের যে লোডিং স্পিড এটা যদি বাড়াতে চান এবং লোডিং টাইম এটা যদি কমাতে চান, তাহলে একটা কাজ আপনাদেরকে করতে হবে। সেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে বা যে নির্দিষ্ট ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটগুলোতে একটা আর্টিকেল বা একটা ব্লগ পোস্ট করতে বা একটা প্রোডাক্ট লিস্ট করতে কি পরিমাণ সাইজ এখানে লাগতেছে, অর্থাৎ ফাইল সাইজটা কি হচ্ছে, এটাকে নির্দিষ্ট করে রাখা বা কমের দিকে রাখা। আপনি দেখা যাচ্ছে এখানে একটা অনেক হাই রেজুলেশন একটা ইমেজ আপলোড দিলেন আপনার ওয়েবসাইটে, দেখা যাচ্ছে 5 MB একটা ইমেজ আপনি আপলোড দিলেন। তো ওই 5 MB ইমেজটা লোড হতে যত বেশি সময় লাগবে, আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা কিন্তু তত বেশি হয়ে যাবে। তো আপনাদেরকে চিন্তা করতে হবে একদম নির্দিষ্ট মাপের যতটুকু ইউজ করা যায়, অর্থাৎ যেটুকু যত ছোট ফাইল ইউজ করা যায় ইমেজ হিসেবে, তত আপনাদের জন্য বেটার। আচ্ছা, তো ইমেজ অপটিমাইজেশনের বিষয়টা আমরা একটু দেখব। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অফলাইন এসইও বা অফ পেজ এসইও, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো এবং দেখা যাচ্ছে এটার বেসিক থিওরিটিক্যাল কিছু বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব। ইমেজ অপটিমাইজেশন সম্পর্কে বা ইমেজের অফ পেজ এসইও করা সম্পর্কে আপনাদের কারো কি আইডিয়া আছে বা কারো জানা আছে? আমি আশা করি সবারই জানা আছে, কিন্তু হয়তো বলতে পারছেন না বা বুঝতে পারতেছেন না। আচ্ছা, কি আইডিয়া আছে একটু শেয়ার করেন। হ্যাঁ, একদম কারেক্ট বলছেন, কারণ এই বিষয়টা গিগ পাবলিশ করার আগে, গিগের ইমেজ রেডি করার সময় আপনাদেরকে আমি সুন্দরভাবে বলে দিয়েছিলাম যে আসলে ইমেজটাকে আমরা কিভাবে রেডি করব। তো এখানে আরো কিছু অ্যাডভান্স প্রসেস আছে বা দেখা যাচ্ছে আরো কিছু কাজ আছে। তো আমরা যখন গিগের জন্য ইমেজ পাবলিশ করছিলাম তখন ওখানে খুব বেশি কিছু ট্যাগ বা দেখা যাচ্ছে যে টাইটেলগুলো খুব ভালোভাবে আমরা ইউজ করি নাই। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যখনই আপনারা ইন্টারনেট থেকে কোনো ইমেজ নেবেন, সেই ইমেজটাকে অবশ্যই আপনারা বাছাই করে নেবেন যে এই ইমেজটা কপিরাইট ফ্রি কিনা, বা এই ইমেজটাতে কোনো কপিরাইট আছে কিনা বা ওনারের কোনো ক্লেম আছে কিনা। যদি ওখানে কপিরাইট থাকে ওই ইমেজটা কখনোই আপনারা নিয়ে আপনাদের ওয়েবসাইটে ইউজ করবেন না। আর সবচেয়ে বেটার হচ্ছে নিজেদের জন্য ইমেজ নিজেরাই ক্রিয়েট করা। আর এখন যদি আপনি ইমেজ নিজের জন্য যদি নিজে ক্রিয়েট করতে না পারেন, আপনি এখন চাচ্ছেন যে ঠিক আছে আমার বাজেট কম বা আমি হচ্ছে নিজেই কিছু ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছি বা কিছু ইমেজ আমরা ওয়েবসাইট থেকে বা গুগল থেকে আমরা নিতে চাই। তো ধরেন আমরা একটা ইমেজ নেই, কম্পিউটার লিখে সার্চ দিলাম ইমেজ, এখান থেকে টুলসে যাওয়ার পর টুলস না সেটিংসে আসার পর যদি কোনো ধরনের ইমেজ খুঁজতে চান সেই ক্ষেত্রে ইমেজের যে কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে ধরনের ইমেজ আপনি খুঁজতে চাচ্ছেন এটাতে সার্চ দিবেন, দেওয়ার পর ইমেজ অপশনটাতে আসবে। এখানে আসার পর দেখেন যে মোর একটা অপশন আছে বা দেখা যাচ্ছে যে এই যে টুলস অপশনটা আছে, এখান থেকে ইউজেস রাইট যেটা, এখান থেকে দেখেন যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, এটাতে ক্লিক করবেন। এর পরবর্তীতে যে ইমেজগুলো আপনাদেরকে দেখাবে এই ইমেজগুলো নিয়ে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, অর্থাৎ এইটার কোনো কপিরাইট ক্লেম এখানে নাই। অর্থাৎ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স যেটা, এটা যদি দেওয়া থাকে তার মানে আপনি এই ইমেজটা নিয়ে আপনার সাইটে বা যে কোনো ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। আচ্ছা, তো ধরেন আমি এই ইমেজটাই নিলাম, ইমেজটার সাইজ অনেক ছোট এবং দেখাচ্ছে না, সাইজটা ছোট না, সাইজটা অনেক বড়। আচ্ছা, নর্মালি চেষ্টা করবেন যে এত বড় ইমেজ না নেওয়ার। কারণটা হচ্ছে যে এত বড় ইমেজ যদি আপনারা নেন সেটা আপনাদের ওয়েবসাইটটাকে অনেক ভারী করে দিবে বা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইট থেকে এই ইমেজটা লোড হতে অনেক বেশি সময় নেবে। জাস্ট এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, যেভাবে আমরা নর্মালি নিয়ে নিই, এটা ডাউনলোড করে নেবেন। কি বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রিসাইজ করা যাবে, রিসাইজ কেন করা যাবে না। যে বিষয়টা হয় আপনাদের ওয়েবসাইটে যখনই আপনারা ইমেজ ইউজ করবেন সেই ইমেজটাকে
চেষ্টা করবেন যে সবচাইতে ছোট ফাইল সাইজটাকে সবচাইতে কম রাখার, এবং যে বিষয়টা আপনাদের ইমেজের নির্দিষ্ট একটা ফরম্যাট এবং নির্দিষ্ট একটা সাইজ আপনারা ইউজ করবেন। আচ্ছা, এটা রিসাইজ করতে পারেন আপনারা আপনাদের মতো করে, কোনো অসুবিধা নাই। আর যদি আপনারা ফ্রিতে কিছু ইমেজ নিতে চান, এখানে shutterstock.com আছে। shutterstock.com কি হয়, ওরা আবার ওই যে ওয়াটারমার্ক দিয়ে দেয়, ওটা খুব একটা ভালো লাগে না। আপনারা আরেকটা সাইটে যেতে পারেন, সেটার নাম হচ্ছে ইউনিস্প্ল্যাশ। আচ্ছা, ইউনিস্প্ল্যাশটাতে আসার পর, বা আনস্প্ল্যাশ যেটা আর কি, সরি, এখানে আপনারা সার্চ করবেন যে আপনারা যে ধরনের ইমেজ আপনারা খুঁজতেছেন সেরকম, সেটা লিখে আপনারা সার্চ দিবেন। এখান থেকে আপনারা ইমেজগুলো নিতে পারেন, এদের ইমেজগুলো ফ্রি, বা দেখা যাচ্ছে আপনারা এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। খুবই সোজা, এখান থেকে জাস্ট আপনারা নেবেন, ডাউনলোড ফ্রি, এটাতে ক্লিক করবেন, জাস্ট আপনাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনার হচ্ছে সাইজটাও দেওয়া আছে, আপনি কি সাইজে ডাউনলোড করতে চাচ্ছেন, অরিজিনাল সাইজ বা দেখা যাচ্ছে লার্জ, মিডিয়াম, স্মল। নর্মালি স্মল সাইজটাই ডাউনলোড করবেন, কারণ আপনাদের ছোটখাটো একটা ইমেজ হলেই যথেষ্ট। আর আপনাদেরকে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ইমেজের সাইজটা যাতে ছোট হয়, এবং দেখা যাচ্ছে যে ইমেজটা যাতে আপনাদের ওয়েবসাইটে সহজেই লোড হয়, বা আপনাদের ওয়েবসাইটটাকে যাতে ভারী করে না তোলে। আচ্ছা, ধরেন আমরা একটা ইমেজ এখানে নিয়ে নিলাম, এই ইমেজটার কথাই বলি। আচ্ছা, ধরেন এই ইমেজটা আমরা এখানে নিয়ে নিলাম। এখন এই ইমেজটাতে আমাদের কিছু কাজ করতে হবে। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ইমেজটা যখন আমরা নিব, বা যে ইমেজটা আমরা ডাউনলোড করব, চেষ্টা করব যে ইমেজটা যেন জেপিজি ফরম্যাটে হয়, জেপিজি বা জেপিইজি, এই ফরম্যাটে যেন আমাদের ইমেজটা ডাউনলোড হয়, বা আমরা যে ইমেজটা নিব এটা যেন জেপিজি ফরম্যাটে থাকে। আচ্ছা, সাইজটা অবশ্যই আপনারা ঠিক করে নেবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনাদের ওয়েবসাইটে অনেক সময় এই ইমেজের অরিজিনাল সাইজগুলো মানে ওখানে দেখায়, এবং দেখা যাচ্ছে এক একটা ইমেজের সাইজ এক এক রকম হয়। তো অবশ্যই আপনারা সাইজটাকে নির্দিষ্ট করে নেবেন আপনাদের ওয়েবসাইটের জন্য। যে যখনই আপনারা কোনো ইমেজ ইউজ করেন না কেন, সেটার সাইজটা আপনারা নির্দিষ্ট করে নেবেন। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে এর আগেও দেখাইছি, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইট, এই ইমেজটাতে আপনারা কিছু প্রপার্টি অ্যাড করে দিবেন। এটা এর আগেও আপনাদেরকে দেখাইছি, জাস্ট ডিটেইলে যাবেন। এখানে টাইটেল যেটা আছে, এই টাইটেলে একটা কাজ করবে, সেটা হচ্ছে আপনারা যে আর্টিকেলটা লিখতেছেন বা যে কন্টেন্টটা লিখতেছেন, সেই কন্টেন্টের যে টাইটেলটা হবে, সেই টাইটেলটা এখানে টাইটেলে দিয়ে দিবেন। সাবজেক্টটা দিয়ে দেবেন যে আপনি এটা কি বিষয়ে বা কি ধরনের ইমেজ, বা আপনি এই ইমেজটাতে কি ধরনের সাবজেক্ট এখানে পাবলিশ করতে চাচ্ছেন, বা কোন সাবজেক্টের আন্ডারে এই ইমেজটা থাকতে পারে। দেন রেটিংটা অবশ্যই দিয়ে দেবেন 5 স্টার। এখানে ট্যাগের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, যে ট্যাগগুলো আপনি কোথা থেকে ইউজ করবেন। বিভিন্ন ধরনের ট্যাগ জেনারেটর আছে গুগলে, আপনারা জাস্ট গিয়ে সার্চ দিবেন ট্যাগ জেনারেটর। আচ্ছা, এই যে র্যাপিড ট্যাগ যেটা আছে, এই র্যাপিড ট্যাগটাতে যাবেন। এখানে যাওয়ার পর আপনাদের যে কিওয়ার্ড আছে, বা যে ধরনের ছবি বা যে ধরনের ইমেজ আপনি ইউজ করতেছেন, সেটার একটা ট্যাগ এখানে দিয়ে দেবেন। বা আপনার যে আর্টিকেলটা আপনি লিখতেছেন বা যে পোস্টটা আপনি করতেছেন, সেই পোস্টের যে টাইটেল বা যে মেইন যে কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ডটা আপনি এখানে দিবেন। আচ্ছা, এখানে এন্টার দেবেন। দেখেন এখানে বেশ কিছু ট্যাগ এখানে চলে আসছে। তো এই ট্যাগগুলো আপনারা এখান থেকে কপি করে নেবেন। ট্যাগগুলো কপি করে নিয়ে জাস্ট আপনাদের ইমেজটাতে আপনারা বসাই দিবেন। দেখেন এখানে সবগুলো ট্যাগ অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এই ট্যাগগুলো ইউজ করা খুবই জরুরি। কারণটা হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা আপনি ইউজ করছেন, সেই কিওয়ার্ডের সাথে এই ট্যাগগুলো কিন্তু সামঞ্জস্যপূর্ণ। এবং একটা বিষয় আমাদের খেয়াল রাখেন, যে আমরা যখন গুগলে গিয়ে সার্চ দেই, যে ধরেন কম্পিউটার ইন বাংলাদেশ, এটা যদি আমরা লিখে সার্চ দেই, এটা হচ্ছে আমরা ওই ইমেজটাতে ট্যাগ হিসেবে লিখছি।
তো এখানে আসার পর অনেকেই চেষ্টা করে বা দেখা যাচ্ছে অনেকেই এইভাবে সার্চ করে যে এখানে এই ইমেজগুলোতে তারা চেক করে। তো ইমেজগুলো চেক করার পর তারা যে কাজটা করে যে ইমেজ থেকে কিন্তু তারা ওয়েবসাইটে যেতে পারে। এই যে দেখেন এখানে blog.bikrya.com এই ওয়েবসাইটে কিন্তু আপনি ইমেজের থ্রুতে যেতে পারেন। তো ইমেজটাকে প্রপার ওয়েতে এসইও করা আছে বা দেখাচ্ছে যে ইমেজটাকে প্রপার ওয়েতে এই ওয়েবসাইটে পোস্ট করা আছে বিধায় এই ইমেজটা শো করতেছে এই সার্চ রেজাল্ট বা এই কিওয়ার্ডের আন্ডারে। এবং দেখাচ্ছে যে অনেকেই বা যারা এখানে সার্চ করতে আসবে তারা কি করবে যে এই ইমেজের থ্রুতে আপনাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিট করবে। তো অবশ্যই ইমেজটাকে অপটিমাইজ করা বা দেখাচ্ছে ইমেজটা এসইও করা আপনাদের জন্য বেশি জরুরি। আচ্ছা, এখানে কমেন্টে একটা কাজ করতে পারেন যে ট্যাগগুলো কমেন্টে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে অথর যেটা আছে এটা হচ্ছে দেখাচ্ছে আপনার ওয়েবসাইটের নেম, আপনারা এখানে অথর হিসেবে দিতে পারেন। তো অথরের নেমটা যেটা দিবেন যে আপনাদের ওয়েবসাইটের নেমটা এখানে অথর হিসেবে দিবেন। তারপর হচ্ছে ডেট, কপিরাইট এগুলো আপনারা দিতে পারেন, সমস্যা নেই। ডেটটা লিখে দিতে পারেন, ডেটটা অবশ্যই লিখে দিবেন, এটা একটা আপনাদের জন্য ভালো। সেটা হচ্ছে হ্যাঁ, এটা ডেটটা আপনারা সেট করে দিবেন, ডেটটা অটোমেটিক নিয়েই নিছে। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখতে পাবেন যে যখন কোনো ওয়েবসাইটে আপনারা সার্চ করেন বা দেখা যাচ্ছে অনেক সময় এইভাবে আপনারা সার্চ করেন যে বেস্ট ল্যাপটপ ইন 2021 বা আপনারা অনেক সময় কিন্তু এরকম ডেট দিয়ে বা দেখা যাচ্ছে সাল দিয়ে আপনারা কিন্তু এখানে সার্চ করেন। তো আপনাদের ইমেজটাতে যদি এই তারিখটা বা দেখা যাচ্ছে যখন আপনারা এই ইমেজটা ক্রিয়েট করতেছেন সেই তারিখটা যদি আপনারা ওখানে অ্যাড করে দেন, দেন ওটা একটা পজিটিভ মানে ভিউ পায় যে এইটা আসলে 2021 সালের ইমেজ বা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে এত সালের ইমেজ। এইভাবে কিন্তু ইমেজটাতে তারা শো করতে পারে। আচ্ছা, এই কারণে অবশ্যই ইমেজের যে ডেটটা বা যে তারিখটা আছে এটা আপনারা সুন্দরভাবে অ্যাড করবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ইমেজটাতে লোকেশন অ্যাড করা। আপনারা কি ইমেজটাতে লোকেশন অ্যাড করতে পারবেন যে এখানে কোথাও লোকেশন অ্যাড করা যায় এরকম? আচ্ছা, তো আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এটা আপাতত এইটুকুই রাখি, এরপর আরো কিছু কাজ এখানে আছে সেটা দেখাচ্ছি। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে imageoptimization.com এই একটা সাইট আছে, এটা একটু আপনাদেরকে দেখাই। imageoptim.com এটাতে আপনারা যাবেন। এই সাইটের কাজ একটু দেখাই, এটা খুব জটিল কোনো কাজ না। এটা হচ্ছে যে আপনি যদি ওয়েব সার্ভিসটাকে দেখাই, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা একটা ইমেজ এখানে আপলোড দিবেন, সেই ইমেজটা আবার এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন আপনার স্যাম্পলটা এখানে এরা বলতেছে বা এখানে কিছু ডেমো এদের ওয়েবসাইটে এরা দিয়ে রাখছে। তো এই imageoptim.com এই ওয়েবসাইটটাতে যখন আপনি আসবেন, আসার পর আপনি এখানে একটা কাজ করতে পারেন, সেটা মানে এরকম যে আপনার ওয়েবসাইটের যে ইমেজটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা সাইজটা হয়তো 200 কিলোবাইট। আপনি এখন চাচ্ছেন যে এটার সাইজটা একটু রিডিউস করবেন, কোয়ালিটি লস না করে বা সামান্য একটু কোয়ালিটি কনসিডার করে আপনি এই ইমেজটার সাইজটা বা ইমেজের ফাইল সাইজটা একটু রিডিউস করবেন। তাহলে এই যে imageoptim.com এই সাইটটাতে আসার পর আপনি আপনার ইমেজটা আপলোড দিবেন, আপলোড দেওয়ার পর জাস্ট এখান থেকে ডাউনলোড করে দিবেন। এখানে দেখেন এটা ডেমো হিসেবে বা এক্সাম্পল হিসেবে এরা বলে দিয়েছে যে 27 কিলোবাইটের একটা ইমেজ এরা কনভার্ট করছে 14 কিলোবাইটে এবং দেখাচ্ছে মোটামুটি কোয়ালিটি কোনো লস হয় না। তো আপনি যদি আপনার ফাইল সাইজটাকে রিডিউস করতে চান তাহলে আপনি এই ওয়েবসাইটে থেকে জাস্ট ইমেজটা আপলোড দিবেন, দেন আপনি ইমেজটাকে ডাউনলোড করে দিবেন। এখানে মোটামুটি কোয়ালিটির কোনো খুব একটা বেশি পার্থক্য হয় না, এটা জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে এরা বলে দিছে। আচ্ছা, সাইটগুলো নোট করে দিব। আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দেই। আচ্ছা, অবশ্যই এটা বেটার হতো। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব এটা প্রোভাইড করার। কারণটা হচ্ছে যে আপনাদেরকে যখন লিড জেনারেশনের বিষয়টা দেখাইছিলাম তখন কিন্তু নোট করছিলাম, কিন্তু ওই ক্ষেত্রে কি হয় যে আমার কাছে মনে হচ্ছে যে সময়টা একটু বেশি লাগে ক্লাসে, যার কারণে আপনারা তো ভিডিওটা এখান থেকে পানি, তাই না? তো ভিডিও থেকে কিন্তু আপনারা নোটটাও করতে পারেন। ঠিক আছে।
থেকে থেকে যেত আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নোট করে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। জি আচ্ছা ঠিক আছে, নোট করে রাখাটাই মনে হয় বেটার হবে। ক্লাসরুমে পোস্ট করলে দেখা যাচ্ছে যে একটার পর একটা পোস্ট দেখা যাচ্ছে স্ট্রিম হয়ে ওরা অনেক নিচে চলে যাচ্ছে, আবার খুঁজতে হচ্ছে, ওখানেও খুঁজতে হচ্ছে। আর একটা ফাইলে যদি এগুলো ইনক্লুড করা থাকে বা অ্যাটাচ করা থাকে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেয়ার করে দিব, সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, নোট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে করতে হবে যে আমরা তো এই ইমেজটার মোটামুটি কিছুটা কাজ করছি অলরেডি। ইমেজটার একটা টাইটেল দিব বা দেখা যাচ্ছে ইমেজটাকে আমরা অবশ্যই রিনেম করব। তো আমাদের যে মেইন কিওয়ার্ডটা আমরা এখানে রাখতেছি বা যে কিওয়ার্ডের আন্ডারে আমরা এই কাজটা করার চেষ্টা করতেছি সেটা একটু এখানে হাইলাইট করে লিখে রাখি। সেটা হচ্ছে যে কম্পিউটার ইন, তো এটা আমরা কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করছি আমাদের এই ইমেজটার জন্য, বা আমরা যে আর্টিকেলে এই ইমেজটা ইউজ করব সেই ইমেজটার জন্য বা সেই আর্টিকেলটার জন্য এই কিওয়ার্ডটা আমরা মেইন কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করছি। এখান থেকে জাস্ট আমরা এটাকে রিনেম করে দেব। এক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিনেম করার ক্ষেত্রে দেখবেন যে এখানে কম্পিউটার স্পেস ইন স্পেস দেন লেখা আছে বাংলাদেশ। তো আপনারা একটা কাজ করবেন, এই স্পেসটা রাখবেন না, এই স্পেসটাকে হাইফেন দিয়ে আপনারা পূরণ করে দিবেন। আচ্ছা, এতে করে গুগলের কাছে যে বিষয়টা হবে যে এই সম্পূর্ণ বিষয়টাকে বা সম্পূর্ণ লেখাটাকে সে একটা ওয়ার্ড বা একটা ট্যাগ হিসেবে তার আইডেন্টিফাই করতে তার জন্য সুবিধা হবে। আপনারা জাস্ট এই ইমেজটা রিনেম করে দিবেন কম্পিউটার ইন বাংলাদেশ এবং দেখা যাচ্ছে মাঝখান থেকে স্পেসগুলো তুলে দিয়ে হাইফেন বসাই দিবেন। এটা আপনাদের জন্য অনেক ভালো একটা মানে কার্যকরী পদ্ধতি হতে পারে। আচ্ছা, আমাদের এই ইমেজটার সাইজ কত? মাত্র 5 কিলোবাইট। তো যদিও 5 কিলোবাইট, তারপরেও কিন্তু ইমেজটা অবশ্যই ইউজেবল বা দেখা যাচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটে এটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, তো 5 কিলোবাইট বা 10 কিলোবাইট বা 15 কিলোবাইট এই ধরনের সাইজটা ইমেজের জন্য খুবই ভালো বা দেখা যাচ্ছে এই ধরনের ইমেজ ইউজ করা খুবই বেটার আপনাদের ওয়েবসাইটের লোডিং স্পিডের ক্ষেত্রে। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে কত সর্বোচ্চ কত সাইজের ইমেজ আপনারা এখানে ইউজ করবেন বা স্ট্যান্ডার্ড হিসেবে কি ধরনের ফাইল আপনারা এখানে ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে 50 কিলোবাইট বা দেখা যাচ্ছে এর আশেপাশে, বা আপনারা হয়তো অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে 100 কিলোবাইটের নিচে, অর্থাৎ যে ইমেজটার সাইজ 100 কিলোবাইটের নিচে সবচেয়ে ভালো হয় যে 50 কিলোবাইট বা এর নিচে যে ইমেজের সাইজগুলো এইগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এবং দেখা যাচ্ছে যে এই ধরনের ইমেজ যদি নাও পান নিজেদের মতো করে রিসাইজ করে নেবেন, এই ফাইলটাকে রিডিউস করে নেবেন। আচ্ছা, এরপরেও যদি রিডিউস না হয় দেন যে কাজটা করবেন যে ওয়েবসাইটে আমরা একটু আগে দেখলাম যে ইমেজ অপটিম, এই ওয়েবসাইটটিতে এসে আপনাদের ফাইল সাইজটা আপনারা রিডিউস করে নিতে পারবেন। এখানে প্রায় 50%-এর মতো ফাইলের সাইজটা রিডিউস করা পসিবল। অর্থাৎ যদি আপনি এখানে 27 কিলোবাইটের একটা ইমেজ এখানে আপলোড করেন সেটাকে তারা 14 কিলোবাইটের ইমেজে কনভার্ট করে দিতে পারে, এইরকম অ্যাবিলিটি তাদের আছে। এবং যে বিষয়টা এখানে দেখেন ইমেজ কোয়ালিটি বা দেখাচ্ছে এখানে ইমেজ কোয়ালিটি কোথাও লস হওয়ার পসিবিলিটিটা নাই, খুবই কম। তো আপনারা চাইলে এই কাজটা করে নিতে পারেন এখান থেকে। জি হ্যাঁ হ্যাঁ, এটা শেয়ার করবো আপনাদের সাথে। এটা জাস্ট এখান থেকে আপনাদের কাছে শেয়ার করে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এক্ষেত্রে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ইমেজের যে লোকেশনটা। আচ্ছা, এখন যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইমেজের ক্ষেত্রে ইমেজটাতে লোকেশন অ্যাড করা।
তো ইমেজটাতে লোকেশন অ্যাড করাটা কেন জরুরি সেটা বলি, যে আমরা যখন কোনো ওয়েবসাইটকে ডিজাইন করি বা কোনো ওয়েবসাইট ডেভেলপ করি, এরপর আমরা যখন এটাকে এসইও করি বা দেখাচ্ছে এটার জন্য যখন আমরা একটা প্রাইমারি কিওয়ার্ড বা দেখাচ্ছে যে মেইন কিছু কিওয়ার্ড আমরা সার্চ করে বের করি, তখন অবশ্যই একটা লোকেশনের ভিত্তিতে আমরা এই ওয়েবসাইটটাকে সাজানোর চেষ্টা করি। বা দেখাচ্ছে যে অনেক ওয়েবসাইট আছে যেগুলো বিশেষ করে প্রাইজিং ওয়েবসাইট বা দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে ওয়েবসাইটগুলো আছে, এগুলো কিন্তু নর্মালি আমরা একটা লোকেশনের ভিত্তিতে সাজানোর চেষ্টা করি। আমরা নর্মালি সার্চ করি যে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, কম্পিউটার অ্যাক্সেসরিজ প্রাইস ইন বাংলাদেশ। আমরা কিন্তু এইভাবে লোকেশন দিয়ে সার্চ করি। তো আমাদের এই ইমেজটাতে যদি আমরা একটা লোকেশন অ্যাড করতে পারি, যে আমরা ইমেজটাতে লোকেশন অ্যাড করে দিব যে এই ইমেজটা এই লোকেশনের সাথে বিলং করে, অর্থাৎ এই ইমেজটা বাংলাদেশের সাথে বিলং করে বা দেখাচ্ছে যে আমাদের যে লোকেশন এই লোকেশনটার সাথে এটা বিলং করে, তাহলে কিন্তু আমরা আমাদের এই ইমেজটা সার্চে আসার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। বা দেখা যাচ্ছে যে কেউ যদি সার্চ করে যে মোবাইল ফোন ইন বাংলাদেশ বা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ বা কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, তখন কিন্তু আমাদের এই ইমেজটাতে যদি লোকেশনটাকে সুন্দরভাবে অ্যাড করা থাকে, তাহলে কিন্তু আমাদের ইমেজটা সার্চে আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এই লোকেশনটা কিভাবে অ্যাড করতে হয় এটা একটু দেখব। তো একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, অবশ্যই লিখে দিব আপনাদের, যেহেতু টেক্সট প্যাড একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলাম সেটাতে যেহেতু লিখে দিব। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা দেখবেন যে একটা ওয়েবসাইটে বা একটা ইমেজে আপনারা এখান থেকে লোকেশনটাকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, একটু দেখি, এটা আসলে ফ্রি না, এটা একটা পেইড একটা ওয়েবসাইট। তারপর আমরা এখান থেকে চেষ্টা করবো যে ফ্রিতে এই টুলটা ইউজ করার, বা দেখা যাচ্ছে যে ফ্রিতে এই কাজটা আমরা এখান থেকে করে নেওয়ার। আচ্ছা, আপনারা যেটা সার্চ করবেন যে tool.geoimg জিও ইমেজ বা দেখাচ্ছে এই ধরনের, এটা এদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা দিয়ে আপনারা সার্চ দিবেন। তো আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিখেও দিচ্ছি, সমস্যা নাই, আপনাদেরকে চ্যাট বক্সেও দিচ্ছি, আপনারা চাইলে এখনো এটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এখানে আসার পর যে কাজটা করবেন যে এখানে থেকে আপনারা আপনাদের ইমেজটাকে সিলেক্ট করে দিবেন, এই যে ইমেজটা এটাকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, ইমেজটাকে আপলোড করে দেওয়ার পর আপনাদেরকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই টুলটা আসলে ফ্রি না, এই টুলটা একটা পেইড একটা টুল। তো পেইড টুল যেহেতু, তাহলে এটা আমরা ফ্রিতে কিভাবে ইউজ করতে পারি সেটা একটু দেখাই। জাস্ট আপনারা সিম্পলি এখান থেকে রাইট এক্সিফ ট্যাগ এটাতে ক্লিক করবেন। এক্সিফ ট্যাগটাতে ক্লিক করার পর এখানে যে বিষয়টা হয়েছে দেখেন, এখানে একটা লোকেশন অলরেডি পিন করা আছে। তো এই লোকেশনটা পিন করা আছে, তো আমরা যদি এখানে রাইট এক্সিফ ট্যাগ করি, তাহলে এই এক্সিফ ট্যাগটা বা এই লোকেশনটা আমাদের ইমেজটাতে সেট হয়ে যাবে। তো আমরা তো এই লোকেশনটা এখানে সেট করব না, তাই না? আমাদের যে বাংলাদেশের যে লোকেশনটা আছে এই লোকেশনটা আমাদেরকে এখানে সেট করে দিতে হবে। তো যেহেতু এটা একটা পেইড টুল, আমরা দেখি যে এখান থেকে আমরা বাংলাদেশে যেতে পারি কিনা। দেখেন, আমরা যখন বাংলাদেশ লিখে সার্চ দিলাম, এরা বলতেছে যে এদের যে প্রো প্যাকেজটা যেটা আছে সেটা আমাদেরকে নিতে বলতেছে। আচ্ছা, তো আমরা এটা একটু নিব না, আমরা একটু অন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করব, যেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারি, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। জাস্ট আমরা ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পর এখানে টাইপ করবেন বাংলাদেশ। বাংলাদেশ সার্চ দেওয়ার পর দেখেন আমাদের পুরো কান্ট্রিটা এখানে সিলেক্ট হয়েছে। আচ্ছা, বাংলাদেশটা সিলেক্ট হওয়ার পর এখানে দেখেন আমাদের এই
সিলেকশনের আন্ডারে বা দেখা যাচ্ছে যে আমাদের এই কান্ট্রির জন্য এখানে একটা ইউআরএল আমরা পাইছি, জাস্ট এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে এটাকে একটু ফিল্টার করতে হবে বা এটা একটু ঠিক করতে হবে আমাদের কাজের উপযোগী হিসেবে। আচ্ছা, আচ্ছা দেখেন আমরা এখন এখান থেকে একটা দুইটা কোঅর্ডিনেট পাইছি। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা এবং পাশাপাশি দুইটা কোঅর্ডিনেট আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা যে টুলটাতে কাজ করছিলাম এখানে যাব, এখানে আসার পর পেস্ট করে দিব। আচ্ছা দেখেন এখন প্রায় আমাদের দেশে মানে আমাদের এই লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এটা দেওয়ার পর আমাদের দেশটা এখানে শো করতেছে, মানে আমাদের যে লোকেশনটা সেই লোকেশনটাই মোটামুটি এখানে শো করতেছে, কিন্তু একদম এক্সাক্ট এটা আসে নাই, কিন্তু তারপরও কাছাকাছি একটা লোকেশন আসছে বা দেখাচ্ছে যে এই যে বাংলাদেশ আমাদের যে লোকেশনটা বা এই যে এখানে যে আমাদের বাংলাদেশ লোকেশন এটাতে আমরা এখন খুঁজে পাইছি এবং আমরা জাস্ট এটাকে এখন পিন করে দিলাম। আরেকবার একটু দেখাই, এখানে জাস্ট আপনার ইমেজটাকে আপলোড করবেন যে ইমেজটা কাজ করতে চাচ্ছেন। করার পর দেখেন এখানে একটা র্যান্ডম একটা লোকেশন সিলেক্ট হয়েছে, সেটাতে আমরা আপাতত কোনো কাজ করব না, জাস্ট এখানে রাইট এক্সিট ট্যাগ এখানে আসবো। আসার পর আমরা যে বাংলাদেশ লিখে সার্চ দিয়েছিলাম এখান থেকে আমাদের যে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড যেটা আছে এটা আমরা কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিব এবং ল্যাটিটিউডটা এখানে বসাই দিব। আচ্ছা দেখে দিচ্ছি, ওইটা আবার দেখে দিচ্ছি। আচ্ছা দেখেন এখন মোটামুটি আমাদের যে বাংলাদেশের যে লোকেশনটা এই লোকেশনটা এখানে ফিক্স হয়েছে বা কাছাকাছি আসছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে জাস্ট এখান থেকে এই পিনটাকে নিয়ে এসে আমাদের বাংলাদেশে বসাই দিতে হবে। দেন এখানে দেখেন লঙ্গিটিউড ল্যাটিটিউডটাও একটু পরিবর্তন হয়েছে। এখন যে কাজটা আপনারা করবেন যে এখান থেকে জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই ইমেজটার প্রপার্টিটা চেক করবেন যে এখানে আমাদের লোকেশনটা অ্যাড হয়েছে কিনা। জাস্ট প্রপার্টিতে যাবেন, যাওয়ার পর এখানে ডিটেলস অপশনটাতে যাবেন, গিয়ে দেখেন যে আমাদের এখানে এই যে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এটা সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এই যে জিপিএস সিস্টেমটাতে আমাদের যে লোকেশনটা এটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা মানে বড় এবং দেখা যাচ্ছে অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে ফ্রিতে এই টুলটা ইউজ করে আমরা আমাদের ইমেজটাতে আমাদের যে লোকেশনটা এই লোকেশনটা এখানে সেট করে দিতে পারলাম। এবং যদি কেউ সার্চ দেয় যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ বা কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, আর আমরা যদি এই ইমেজটাকে যদি প্রপার ওয়েতে এসইও করতে পারি তাহলে গুগলের ইমেজ সার্চে আমাদের এই ইমেজটা শো করবে এবং দেখা যাচ্ছে যে এই ইমেজের থ্রুতে আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রচুর ট্রাফিক আসার একটা পসিবিলিটি আছে। আচ্ছা, তো লোকেশনটা কোথা থেকে কিভাবে নেবেন সেটা একটু বলি। আপনারা প্রাথমিক অবস্থায় এই যে লিখে সার্চ দেবেন যে বাংলাদেশ, এটা লিখে সার্চ দেওয়ার পর এই ইউআরএলটা কমপ্লিটলি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর যে কোনো একটা টেক্সট প্যাড বা নোটপ্যাডে আপনারা এটাকে রাখবেন। রাখার পর দেখবেন যে দুইটা কমা আছে, এই পুরো ইউআরএলটা জুড়ে মাত্র দুইটা কমা আছে। এটা একটা শর্টকাট টেকনিক বা দেখা যাচ্ছে খোঁজার একটা শর্টকাট টেকনিক আপনাদেরকে বলে দিই। দেখেন যে দুইটা কমা কোথায় আছে একটু খুঁজতে হবে, কোথাও আর কমা নাই, শুধু এই দুইটা জায়গায় কমা আছে। একটা কমা আছে এই যে এই জায়গায় এবং আরেকটা কমা আছে এই জায়গায়। তো এই প্রথম এই কমার আগে যে ভ্যালুটা লেখা আছে এটা হচ্ছে একটা ভ্যালু আমাদের প্রয়োজন এবং এর পরবর্তীতে যে ভ্যালুটা লেখা আছে যে লঙ্গিটিউড এবং হচ্ছে ল্যাটিটিউড এই দুইটা ভ্যালু আমাদেরকে এখান থেকে নিতে হবে। এই যে এইটুকু ভ্যালু এবং হচ্ছে এইটুকু ভ্যালু, অর্থাৎ কমার আগে পর্যন্ত এবং দ্বিতীয় কমার আগে পর্যন্ত যেটুকু ভ্যালু আছে এইটুকু জাস্ট আমাদেরকে কপি করে নিতে হবে। নাইম ইসলাম বুঝতে পারছেন?
এখানে মানে শর্টকাট একটা টেকনিক বলে দিলাম যে আপনারা এই ইউআরএলটা যখন কপি করে নেবেন, নেওয়ার পর দেখবেন যে কোথাও কমা ইউজ করা নাই, শুধুমাত্র দুইটা জায়গায় কমা ইউজ করা আছে। আপনারা একটু দেখেন তো কোথাও কমা ইউজ করা আছে এই দুইটা জায়গা বাদে। এটা একটা শর্টকাট টেকনিক বললাম, মানে সহজেই বললাম যে সহজেই খুঁজে পাওয়ার জন্য। তো দেখবেন যে দুইটা জায়গায় কমা আছে এইটুকু কপি করে, এইটুকু আপনাদের প্রয়োজন। প্রথম পার্টটা লঙ্গিটিউড, তারপরটা হচ্ছে ল্যাটিটিউড, এই দুটো নিয়ে জাস্ট এই যে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর দেখবেন যে এক্সাক্ট লোকেশনটা যদি আসে খুবই ভালো, আর যদি আশেপাশে একটু এই সাইডের দিকে লোকেশন আসে দেন জাস্ট এই পিনটাকে বা দেখা যাচ্ছে এই পয়েন্টটাকে জাস্ট আপনার কাঙ্ক্ষিত লোকেশনের উপরে বসাই দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করে দিবেন। এখান থেকে আপনি ডকুমেন্টের নামটাও বসাই দিতে পারেন, যে আমাদের ডকুমেন্টের নামটা ছিল অর্থাৎ আমরা যে ইমেজটাকে যে রিনেম করলাম আমাদের মেইন ট্যাগ বা প্রাইমারি ট্যাগ হিসেবে বা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে আমরা যে ইমেজটাকে রিনেম করলাম সেটা আমরা এখানে লিখে দিতে পারি, কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ। এখানে ডেসক্রিপশন হিসেবে যদি কিছু থাকে দিতে পারেন, জাস্ট সিম্পলি এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন। দেখেন এখন এখানে দেখাচ্ছে যে আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করছি এটার নাম হচ্ছে কম্পিউটার ইন বাংলাদেশ বা কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ এটা। আচ্ছা, দেন এখান থেকে আপনি প্রপার্টিতে গিয়ে চেক করবেন যে এখানে লোকেশনটা অ্যাড হয়েছে কিনা। দেখেন এই যে জিপিএস যেটা আছে, যে জিপিএস এখান থেকে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এখানে অ্যাড হয়ে গেছে। এখন গুগল যদি এই ইমেজটাকে দেখে সে বুঝতে পারবে যে এই ইমেজটা আসলে কোন লোকেশনকে নির্দিষ্ট করতেছে বা এই ইমেজটা কোন লোকেশনের সাথে রিলেট করতে পারে। তো এখানে যেহেতু আমরা বাংলাদেশের লোকেশনটা দিলাম, এখন আমরা যদি এখানে এসইও করি বা এই ইমেজটাকে যদি প্রপার ওয়েতে এসইও করি এবং কেউ যদি সার্চ দেয় যে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমাদের ইমেজটা তার সামনে আসার সম্ভাবনা বা গুগল তার সামনে শো করার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। তো আপনারা এইভাবে ইমেজ অপটিমাইজেশন করে কমপ্লিটলি ইমেজটাকে রেডি করে দেন এটাকে আপনাদের ওয়েবসাইটে আপনারা ইউজ করবেন। এতে করে কি হবে, কেউ যদি জি যে কোনো কাজের জন্য তবে এই ক্ষেত্রে ফাইবার গিগের জন্য আপনারা যখন এসইও মানে ইমেজের এসইও করবেন তখন ওখানে বাংলাদেশ ট্যাগটা আপনারা ইউজ করবেন না, কারণ কেউ সার্চ দেয় না যে ডেটা এন্ট্রি অপারেটর ইন বাংলাদেশ, এভাবে কেউ সার্চ দেয় না। হ্যাঁ, ওটা বাদ দিয়ে বাকিগুলো কাজ করতে পারেন। এই যে ধরেন ট্যাগ জেনারেট করা বা রিনেম করা বা দেখা যাচ্ছে এখানে ট্যাগগুলো কমেন্টটা বসানো, ডেটটা বসানো, এই বিষয়গুলো আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। জি বুঝতে পারলাম না প্রশ্নটা। ট্যাগ দিবেন, সমস্যা নাই, এখানে লিমিট নাই। আপনি আচ্ছা ওটাই বললাম যে লিমিট নাই, আপনি দিতে পারেন, সমস্যা নেই। জি ঠিক আছে, একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনার ওই ট্যাগগুলো যেহেতু ওখানে 5টা ট্যাগ দেওয়া যায় তাই না ফাইবার গিগের জন্য, তো ওই 5টা ট্যাগকে সিলেক্ট করে আপনি হচ্ছে যে ট্যাগ জেনারেটর বা র্যান্ডম ট্যাগ জেনারেটর যেটা আপনাদেরকে বললাম এটাতে আসবেন, এই যে র্যাপিড ট্যাগস ডট আইও এটাতে আসবেন। এসে ওই 5টা ট্যাগ দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে প্রায় 20টা বা 30টা বা 40টা ট্যাগ আপনারা জেনারেট করে নেবেন, নিয়ে ওগুলো আপনাদের ইমেজে আপনারা ইউজ করবেন, অসুবিধা নেই। হ্যাঁ সেটাই। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে এইটুকু বিষয় আপনাদের কাছে ক্লিয়ার, যারা ক্লাসে ছিলেন বা ক্লাসে কন্টিনিউ করতেছেন তাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার এখন? বা আপনারা একটা ইমেজ যদি আপনাদেরকে দেওয়া যায় সেই ইমেজটাতে আপনারা লোকেশন অ্যাড করতে পারবেন? আচ্ছা, তাহলে র্যাপিড ট্যাগগুলো ইউজ করতে পারবেন ইমেজটাকে প্রপার ওয়েতে, ইনশাল্লাহ আপনারা এসইও করতে পারবেন বা যেটুকুই পসিবল ওইটুকু এসইও আপনারা অ্যাটলিস্ট করতে পারবেন। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করেন, বা কোন বিষয়টা যদি আরেকবার একটু দেখানো লাগে বা কোনো কিছু যদি আবার একটু বলা লাগে সেটা বলতে পারেন। আচ্ছা
আচ্ছা, রেকর্ডিংটা চালু আছে, আজকে প্রায় পুরো ক্লাসটাই রেকর্ড করতেছি, আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। ট্রিপল0 ওয়েব হোস্টের নাম মনে হয় অনেকেই শুনছেন, যারা একটু এই বিষয়গুলো সম্পর্কে ঘাটাঘাটি করেন। স্ক্রিন শেয়ার দেওয়া নাই? স্ক্রিন শেয়ার কখন অফ করলাম? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে 000 ওয়েব হোস্ট যেটা, এরা হচ্ছে আপনাদেরকে ফ্রিতে ডোমেইন দিবে এবং হোস্টিং দিবে। এখন কত, এরা বলে যে লাইফ টাইম দিবে, কিন্তু নর্মালি কত দিনের জন্য দিবে এটা আসলে বোঝা মুশকিল। পরবর্তীতে দেখেন তারা কোনো টার্মস এন্ড কন্ডিশন আপডেট করে বলতেছে যে দিলাম না, এখন আপনাদেরকে নিতে হবে পেজ, নিলে নেন, না নিলে বাদ দেন, এরকম একটা অবস্থা। তো দেখেন ফ্রি ওয়েব হোস্টিং যেটা বলছে, এদের সবকিছুতেই জিরো, মানে একদম পেমেন্টটা জিরো। ঠিক আছে, বলতেছে একটা ওয়েবসাইট দিবে বা একটা ডোমেইন দিবে, 300 MB স্টোরেজ দিবে, অর্থাৎ 300 মেগাবাইট স্টোরেজ আপনাকে দিবে, যে আপনি সর্বোচ্চ 300 মেগাবাইট পর্যন্ত এখানে পোস্ট বা দেখা যাচ্ছে কন্টেন্ট আপনি রাখতে পারবেন। বলছে যে 3000 অ্যাপ্রক্সিমেট ভিজিটর মান্থলি, অর্থাৎ মাসে 3000-এর মতো ভিজিটর আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। দেন বলছে 3GB ব্যান্ডউইথ, অর্থাৎ ব্যান্ডউইথ এটা একটু পরে বলতেছি, বা আপনারা যদি জানেন আইডিয়া যে আপনার ওয়েবসাইটে আসতেছে বা যাচ্ছে এই ধরনের যে ওয়েবসাইট ব্যান্ডউইথটা যেটা যাবে, এটা এখানে 3000 ম্যাক্সিমাম দেওয়া আছে, সরি 3GB দেওয়া আছে ম্যাক্সিমাম। একটা ডেটাবেস দিবে আপনাকে। এরপরে যে বিষয়গুলো দেখেন বলছে যে দিবে না, সেটা হচ্ছে যে ইমেল অ্যাকাউন্ট। আমরা অনেক সময় দেখি যে বিজনেস ইমেল আমরা দেখি, তো এখান থেকে এরা বিজনেস অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্টটা এরা এই ডোমেইনের আন্ডারে আপনাকে দিবে না। এসএসএল যেটা সকেট সিকিউরিটি লেয়ার যেটা, এটা আপনাকে দিবে না। ডোমেইন ফ্রি যে ডোমেইনটা এটা দিচ্ছে না। আচ্ছা, আপনাকে এখানে যেটা দিবে সাব ডোমেইন দিবে, ফ্রি একদম মেইন যে ডোমেইন সেটা আপনাকে দিবে না। আচ্ছা, গুগল অ্যাড ক্রেডিট যেটা, এটাও আপনাকে দিবে না। ওয়ার্ডপ্রেস অ্যাক্সেলারেশন এটা আপনাকে দিবে না, যে আপনি এখানে ওয়ার্ডপ্রেসটাকে অ্যাক্সেলারেট করতে পারবেন না। আচ্ছা, জিআইটি অ্যাক্সেসটা আপনাকে দিবেন। তো আপনার যদি ফ্রিতে এইটুকু নিয়ে যদি কাজ চলে, বা এই যে 3টা বা 4টা সার্ভিস বা সুবিধা যারা দিচ্ছে, এইটুকু যদি আপনার কাজ চলে আপনি নেন, সমস্যা নেই। কিন্তু দেখাচ্ছে এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসটাকে অ্যাক্সেলারেটই করতে পারবেন না, তাহলে এটা দেখাচ্ছে আপনাদের কাজে খুব কমে আসবে। তারপরেও আপনারা যদি মনে করেন যে এই মাত্র 3টা বা 4টা সুবিধা দিয়ে আপনাদের এখান থেকে কাজ করা পসিবল, দেন আপনারা এটা ইউজ করতে পারেন। তারপরে যে প্ল্যানটা, এটা হচ্ছে যে 99, অর্থাৎ 99, এটা হচ্ছে পার মান্থ, সম্ভবত এটা হ্যাঁ 0.99 এক ইউএসডি ধরেন, যে 99 সেন্ট এক ইউএসডি ধরেন, এটা মান্থলি ওরা দিচ্ছে। এখানে কিন্তু সার্ভিসটাও খুবই কম, এসএসএল দিচ্ছে শুধুমাত্র। এসএসএল এর জন্য আবার এখানে ভ্যালু অ্যাড করতে হবে, দেখেন এই যে এক্সট্রা করে বলে দিচ্ছে, ওটা আলাদা, সেটাই। আর এগুলোতে দেখেন এদের যে প্রিমিয়াম যেটা আছে, এটাতে 3.99 যেটা $4 পার মান্থ, এটাতে মোটামুটি হ্যাঁ সবই করতে পারবেন মোটামুটি। এখানে ডোমেন পাবেন, সবই পাবেন, এসএসএইচ এসএসএল সবই পাবেন এখান থেকে। আচ্ছা, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি এটা নেন বা দেখাচ্ছে অন্য কোনো ওয়েবসাইট থেকে, GoDaddy থেকে আপনি ডোমেন হোস্টিং কিনবেন বা কোথা থেকে কিনবেন, সেটা আপনার বিষয়। কিন্তু এখন প্রাথমিক অবস্থাতে এখানে ইনভেস্ট করাটা দেখাচ্ছে যে আপনাদের জন্য খুব একটা সুবিধাজনক বা লাভজনক হবে না, এটাই আমি বলতেছিলাম আর কি। ভিউ দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে, সেটা হচ্ছে যে প্রথমেই আপনাদেরকে বললাম যে হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ সম্পর্কে আপনাদের বলছিলাম। দেন ক্যানোনিক্যাল ট্যাগ সম্পর্কে আপনাদেরকে বলার পর যেটা বললাম যে আপনাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা চেক করবেন কিভাবে, সেটা আপনাদেরকে বলা হয়েছে যে মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা আপনারা চেক করবেন। চেক করে আপনাদের ক্লায়েন্টকে বলবেন যে আপনাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি অথবা মোবাইল ফ্রেন্ডলি না, কোথায় কি প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা গুগল থেকে বা গুগলের এই টুলটা থেকে আপনারা জানতে পারবেন, এবং আপনাদেরকে ওখান থেকে দেখে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার এই সাইটটাতে এই প্রবলেম, এটা মোবাইল ফ্রেন্ডলি না, এটাকে আগে ডেভেলপারকে দিয়ে ঠিক করে নিতে হবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে আপনাদেরকে ইমেজ অপটিমাইজেশনের কিছু বিষয় বললাম, যে একটা ইমেজ যখন আপনারা অপটিমাইজ করবেন বা ইমেজকে যখন অফলাইন এসইও করবেন,
অফ পেজ এসইও যখন করবেন তখন অবশ্যই চিন্তা করবেন যে পেজের স্পিডটাকে ঠিক রাখার জন্য আপনাদেরকে অবশ্যই ইমেজের সাইজগুলো বা আপনার পেজের যে লোডিং স্পিড আছে এটাকে বাড়ানোর জন্য ইমেজ সাইজটাকে আপনাকে অবশ্যই ছোট রাখতে হবে। এই বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। দেন এখান থেকে কিছু র্যান্ডম ট্যাগ জেনারেট করার জন্য হচ্ছে র্যাপিড ট্যাগস এই ওয়েবসাইটটা ইউজ করতে বলছে, যে আপনাদের ইমেজ যখন আপনারা অপটিমাইজ করবেন বা এসইও করবেন সেখানে অবশ্যই কিছু ট্যাগ আপনাদেরকে ইউজ করতে হবে। আপনাদের ইমেজের যে টাইটেলটা রাখবেন এই টাইটেলটা রাখবেন হচ্ছে আপনাদের যে প্রাইমারি কিওয়ার্ড বা যে আর্টিকেল বা যে ব্লগ বা যে কন্টেন্ট আপনারা লিখতেছেন ওই কন্টেন্টের যে প্রাইমারি কিওয়ার্ড সেটা আপনারা রাখবেন। ইমেজ সাইজটাকে রিডিউস করার জন্য একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, যে ইমেজের সাইজ যদি আপনারা রিডিউস করতে চান, যে ইমেজের কোয়ালিটিটাকে ঠিক রেখে যদি আপনারা একটা ইমেজকে ছোট করতে চান বা সাইজটাকে যদি কমাতে চান তাহলে এই ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলছিলাম। এরপরে যেটা বলছিলাম যে ইমেজে অবশ্যই আপনারা লোকেশনটা অ্যাড করার চেষ্টা করবেন। তো লোকেশনটা কখন অ্যাড করবেন, যদি আপনারা যে ওয়েবসাইটের জন্য কাজ করছেন বা যে আর্টিকেলটা আপনারা লিখছেন সেই আর্টিকেলটা যদি কোনো পার্টিকুলার মানে দেশ বা দেখা যাচ্ছে পার্টিকুলার কোনো প্লেসকে রিপ্রেজেন্ট করে, যেমন কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই যে দেখেন এখানে বাংলাদেশ এই ওয়ার্ডটা বা একটা নির্দিষ্ট লোকেশনকে তারা কিন্তু নির্দেশ করছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই লোকেশনটা আপনাদের ইমেজে অ্যাড করে দিবেন, জিপিএস এর লোকেশনটা অ্যাড করে দিবেন। এটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখানো হয়েছে, এটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন। একটা বিষয় যেটা একটা কি দেখানো হলো, যে ইমেজের যে সময়টা আপনারা ইমেজে অবশ্যই একটা তারিখ দিবেন বা ইমেজটাতে আপনারা অবশ্যই একটা সময় উল্লেখ করবেন, যাতে করে আপনাদের ইমেজটাতে বা দেখা যাচ্ছে কিওয়ার্ডটা যদি আপনারা এইরকম ইউজ করেন যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 2021 বা 2021 এই ধরনের যদি কথা আপনারা উল্লেখ করেন তাহলে অবশ্যই ইমেজটাতে আপনারা ডেটটাকে সুন্দরভাবে মেনশন করে দিবেন। আচ্ছা, তো এই কাজগুলো কমপ্লিট করবেন তাহলে মোটামুটি একটা ইমেজের এসইও এখান থেকে আপনাদের কমপ্লিট হবে। আরো অ্যাডভান্স কিছু টেকনিক আছে, তো ওগুলো আপাতত আপনাদের জন্য এখন প্রয়োজন নাই। তো এইটুকু যেটা বললাম এইটুকুই আপনাদের জন্য ইমেজটাকে এসইও করার জন্য যথেষ্ট। আচ্ছা, একটা বিষয়, যখন আপনারা কোনো ওয়েবসাইটে যখন ইমেজ আপলোড করবেন সেখানে একটা অল্টার ট্যাগ ইউজ করার অপশন থাকে। অর্থাৎ অনেক সময় আপনারা দেখবেন যে ফেসবুকে যাওয়ার পর আপনাদের পেজটা লোড নিচ্ছে না, কিন্তু এখানে দেখাচ্ছে যে ইমেজ কন্টেইনস, দেখা যাচ্ছে যে পিপল বা দেখা যাচ্ছে ইমেজ কন্টেইনস পেট বার্ড বা দেখা যাচ্ছে এই ধরনের কিছু কথা ওখানে ওই ইমেজের পরিবর্তে ওখানে লেখা থাকে। তো এগুলোকে আসলে বলে যে অল্টার ট্যাগ বা অল্টারনেটিভ ইনফরমেশন। তো অনেক সময় কি হয় যে কোনো কারণে আপনার ইমেজটা লোড নাও হতে পারে, আপনার ওয়েবসাইটটা আপনার আর্টিকেলটা হয়তো লোড হয়েছে কিন্তু কোনো কারণে ইমেজটা মিসিং, ইমেজটা লোড হয় নাই, দেন ওইখানে ওই অল্টার ট্যাগটা শো করবে। তো এটা অবশ্যই খুবই ভালো একটা প্র্যাকটিস বা গুগল এটাকে খুবই ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে যে আপনার সাইটটাতে যদি অল্টার ট্যাগ ইউজ করা থাকে, যে কোনো ইমেজের ক্ষেত্রে যদি অল্টার ট্যাগ ইউজ করা থাকে এটা আপনাদের জন্য ভালো, এবং দেখা যাচ্ছে গুগল আপনাদেরকে অবশ্যই একটা ভালো নজরে দেখে। তো অবশ্যই যখন ইমেজ অ্যাড করবেন তখন অল্টার ট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। তো এই তো মোটামুটি বেসিক বিষয়গুলো আপনাদের সাথে বললাম। আর টেকনিক্যাল এসইও এর কিছু বিষয় বলছিলাম, সেটা হচ্ছে যে কনিক্যাল ট্যাগ এবং হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করা, এটা তো বলছি অলরেডি। এই তো, আর কোনো বিষয়ে আলোচনা করছি বা আপনাদের মনে হচ্ছে যে যে বিষয়টা বলছি বা কোনো কিছু বলা প্রয়োজন? তো একটা ক্লাসে মোটামুটি আজকে যত কিছু আলোচনা হয়েছে এই বিষয়গুলো যদি আপনারা প্র্যাকটিস করেন বা এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস না করলে পরবর্তীতে এগুলো ভুলে যাবেন। এবং দেখা যাচ্ছে যে এই টুলগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন বা যে ওয়েবসাইট বা যে লিস্টগুলো আপনাদেরকে আজকে দিছি এগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য পরবর্তীতে এই টুলগুলো বা এই ওয়েবসাইটগুলো ইউজ করা কঠিন হবে এবং আপনারা পারবেন না। তো অবশ্যই চেষ্টা করেন এবং প্র্যাকটিস করেন, দেখা যাচ্ছে যে প্রতিদিনের কাজ প্রতিদিন প্র্যাকটিস করলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই লিস্টটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, তো আপনাদের যাদের প্রয়োজন এই লিস্টটা থেকে আপনারা এই ইনফরমেশনগুলো বা এই ওয়েবসাইটগুলো নিতে পারেন। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
যে ক্লাসে যেটুকু আলোচনা হলো বা যেটুকু বিষয় আপনাদেরকে বলা হলো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা দেখা যাচ্ছে অন্যান্য কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে সেটা একটু আপনারা আমাকে বলেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। নাইম ইসলাম আকাশ, ঠিক আছে, পারলেই ভালো। এম এ জুই, তারপর হচ্ছে আফসানা, তারপর রাকিব, সবাই একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, এই বিষয়গুলো প্র্যাকটিস না করলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। ঠিক আছে। আচ্ছা, এটা ফারহানার নতুন গিগ তাই না? এটা নতুন গিগ পাবলিশ করবেন, আপাতত এখনো করেন নাই তো। আচ্ছা, টার্গেটেড B2B লিড জেনারেশন, ইমেল লিস্টিং এন্ড ডেটা এন্ট্রি, ঠিক আছে, দিতে পারেন। ইমেজটা ভালো হয়েছে, ইমেজটা আমার কাছে ভালো লাগছে, কারণ ইমেজে যে বিষয়গুলো আপনি ফোকাস করছেন বা যে বিষয়টা আপনি বলতে চাইছেন এখানে সুন্দরভাবে বলছেন, কিন্তু এই যে এখানে একটু আরেকটু মার্জিন বা দেখা যাচ্ছে যে এই যে নোটটা যেটা লিখছেন এটা আরেকটু ছোট করে দেওয়া যেত। তারপর ঠিক আছে, এটা খারাপ হয় নাই বা এটা মোটামুটি ভালো লাগতেছে। স্টার্টিং অ্যাড ঠিক আছে দিয়েছেন, ভালো, মোটামুটি অনেক কিছু এখানে উল্লেখ করছেন। সিম্পলের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ইনফরমেশন এখানে দিয়েছেন। আচ্ছা, বলছেন যে বেসিক প্যাকেজটা 50 ভ্যালিড লিডস ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট কি? ফার্স্ট লাস্ট নেম। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা দেন, ওটাই বেটার হয়। ফার্স্ট নেম লাস্ট নেম, জব টাইটেল, ইমেইল, কোম্পানি, ওয়েবসাইট, ফোন। আচ্ছা, ফোন নাম্বার এটা দেওয়ার একটু টাফ হয়ে যায়। লোকেশন অ্যান্ড লিঙ্কডইন, এটা হিউজ পরিমাণের এখানে ডেটা হয়ে গেছে। এতগুলো ডেটা কালেক্ট করতে গেলে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, খুব ভালো। জব টাইটেল দিতে পারেন, ইমেলটা দিতে পারেন, তার কোম্পানির নেমটা দিতে পারেন বা ওয়েবসাইটটাও দিতে পারেন। এরপরে যেটা আছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা বের করতে গেলে বা এখানে কি বলছেন, ফোন লোকেশন অ্যান্ড লিঙ্কডইন। ফোন লোকেশন বলতে আসলে কি বোঝালেন আপনি এখানে? যদি ফোন এবং লোকেশন, আচ্ছা ফোন এবং লোকেশন যদি দুইটা আলাদাভাবে বোঝান তাহলে এখানে তো অবশ্যই এটা কমা দিতে হবে। যদি এটা মিস্টেক হয় তাহলে ঠিক করে নেবেন। আর ফোন নাম্বারটা ইনক্লুড করা এটা একটু মানে দেখা যাচ্ছে যে অনেক সময় টাফ হয়ে যায়। রিসেন্টলি মানিক যে কাজটা করলো যে ফোন নাম্বার বের করা, বা ওইটাতে কিন্তু ফোন নাম্বার বের করতে ওর বেশ মানে কষ্ট করতে হয়েছে। তো এই বিষয়গুলো একটু সাবধানতার সাথে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দিছেন যেহেতু প্রাথমিক অবস্থায় দেন, সমস্যা নাই। ইমেজটা মোটামুটি ভালো হয়েছে, আমার কাছে ইমেজটা বেটার মনে হয়েছে। আরেকটা কিছু অ্যাড করছেন, হ্যাঁ খুবই ভালো, কাজের একটা স্যাম্পল এখানে অ্যাড করছেন, এটা অনেক ভালো। স্ট্যান্ডার্ড, বেসিক, আচ্ছা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে। আচ্ছা, ফোন লোকেশন বলতে আসলে আপনি কি মিন করছেন এটা আসলে বুঝতে হবে। তাহলে ফোন লোকেশন হয় এটা, তাহলে ফোন নাম্বার হয়। আপনি একটা জাস্ট একটা কাজ করেন, এখানে জাস্ট যেটা লিখবেন যে হচ্ছে 50 ভ্যালিড লিডস, তারপর লিখবেন হচ্ছে এখানে ব্র্যাকেট দিবেন, একটা সুন্দর একটা 50 ভ্যালিড লিডসে এখানে একটা ব্র্যাকেট দিবেন, দিয়ে লিখবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম, জব টাইটেল, তারপর দিবেন হচ্ছে ওয়েবসাইট, এবং দিবেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন আর বাকি এইসব কিছু লেখার দরকার নেই। কন্ট্যাক্ট ইনফরমেশন লিখলেই হবে কি, যে আপনার কাছ থেকে ক্লায়েন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন হিসেবে ইমেল চাক বা ফোন নাম্বার চাক সেটা উনি বলে দিবে। ঠিক আছে, হ্যাঁ এটা বেটার হবে। মানে এক কথায় সবগুলোই প্রকাশ হয়ে গেল যে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন যেটাই আপনি চান সেটাই আপনাকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো অ্যাবাউট দিস গিগ, ঠিক আছে। আচ্ছা, আই এম প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, আচ্ছা ঠিক আছে। স্কিল B2B লিড জেনারেশন, আচ্ছা এখানে যেটা লিখতে হবে যে B2B লিড জেনারেশন এক্সপার্ট। আপনি বলছেন যে আই এম প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, ঠিক আছে এটুকু মেনে নিলাম। স্কিলড B2B লিড জেনারেশন, এটা না, এখানে লিখতে হবে যে স্কিলড B2B লিড জেনারেশন এক্সপার্ট। দেন আপনি এখানে লিখতে পারেন যে লিড জেনারেশন, এটা আপনার এখানে দেওয়ার প্রয়োজন নাই যে ব্র্যাকেটে যে দিয়েছেন। আচ্ছা, যেটা কাজ করবেন সেটা হচ্ছে যে এইটুকু তাহলে পুরোটাই হাইলাইট করে দিবেন, কারণ এই সার্ভিসটা আপনি দিচ্ছেন। আবার এখানে কি হয়ে গেছে দেখেন, এখানে ব্র্যাকেট থেকে বের হয়ে এই যে ফোন নাম্বারটা আবার বের হয়ে গেছে, কেন এটা ঠিক করতে হবে।
ও আচ্ছা, এটা আবার আরেকটা, ওটার মধ্যে আবার আরেকটা, ঠিক আছে। বাপরে বাপ, এত কিছু পড়ার সময় আছে। আচ্ছা ঠিক আছে, দিছেন যখন একটু হাইলাইট করে দেন, যেটাই দিছেন একটু এখানে এই যে এরকম যে এরকম টেকনিক খাটাতে বললাম যে কন্টাক্ট ইনফরমেশন, এত ডিটেলস লেখার দরকার নেই, জাস্ট লিখুন কন্টাক্ট ইনফরমেশন। ঠিক আছে, লিখছেন, এটা একটু ঠিক করে নিন, সমস্যা নেই। তারপর হচ্ছে আই এম অফারিং, আচ্ছা ঠিক আছে। সার্ভিসগুলো সুন্দরভাবে উল্লেখ করছেন, বোল্ড করছেন, ঠিক আছে। ডেটা এন্ট্রি, গুগল ম্যাপ, আচ্ছা ঠিক আছে। দেখেন এই কথাটা কিন্তু সুন্দরভাবে আপনি এখানে উল্লেখ করছেন বিস্তারিত, তাহলে উপরে এত বারবার লেখার দরকার নেই, জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন বা এটা এটা আপনি কিছু লিখবেন। আচ্ছা হ্যাঁ, উপরে এত বেশি ডিটেলস এখানে লেখার দরকার নেই, যেহেতু আপনি এখানে ডিটেলস সুন্দরভাবে লিখেই দিয়েছেন, তাই না? ঠিক আছে। তারপর বলছে যে হোয়াই ইউ হায়ার মি, ঠিক আছে, কেন আপনাকে হায়ার করবো এটা বলছেন। এখানে নোট হিসেবে দুই একটা কিছু লিখতে পারতেন, যে যদি আপনি এখানে কোনো, হ্যাঁ ওইটা লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, প্রাইজিং এর যে বিষয়টা এখানে যে বিষয়টা কমপ্লিট করতে বললাম ওটা কমপ্লিট করে দিবেন সবগুলোর ক্ষেত্রেই। এটা যেটা লিখতে বললাম যে আপনি এই যে এখানে লিখবেন যে 50 ভ্যালিড লিডস, দেন ব্র্যাকেটে দিবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে জব টাইটেল, তারপর দিবেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ব্যাস এইটুকুই দিবেন, বা ওই ওয়েবসাইট দিতে পারেন। আপনি লিখবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট ইনফরমেশন, ব্যাস এইটুকুই যথেষ্ট। এত ডিটেলস দেখাচ্ছে যে ফোন লোকেশন, এইটুকু এত কিছু লেখা লাগে না, জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন লিখবেন। আপনার কাছে যে ক্লায়েন্ট যেটুকু চাইবে ওইটুকুই আপনার কাছ থেকে সে চেয়ে নেবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে আওয়ার্স অফ ওয়ার্ক 3, আচ্ছা আওয়ার্স অফ ওয়ার্ক 3 এটা একটু কমাই দিবেন, 3 আওয়ার ওয়ার্ক $5 জন্য এটা বেশি হয়েছে, 2 আওয়ার দিবেন এটা, ঠিক আছে। নর্মালি যারা ভালোভাবে কাজ করে তারা 1 আওয়ার কাজ করে $5 জন্য, তো আপনি যেহেতু প্রাথমিক অবস্থায় গিগটা ক্রিয়েট করছেন এখানে 2 আওয়ার দিতে পারেন, ঠিক আছে। আর রিভিশনটা আনলিমিটেড কখনোই দিবেন না, এটা আপনি রিভিশনটা আনলিমিটেড প্রাথমিক অবস্থায় বলতে পারেন, কিন্তু এটা উচিত না। ক্লায়েন্ট যদি দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে চায়, সে আপনার কাছ থেকে বারবার রিভিশনটা দিয়ে নিতে পারবে, তো এখানে রিভিশনটা এখানে দেবেন 3 রিভিশন, আর এটাতে আনলিমিটেড দিতে পারেন, এটা যেহেতু প্রিমিয়াম প্যাকেজ এটাতে আপনি আনলিমিটেড রিভিশন দিতে পারেন, ঠিক আছে। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করছেন 5টা, ঠিক আছে। B2B লিডস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ম্যানুয়ালি কাজ করবেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে কথাটা এখানে যে লিখছেন না যে আপনার কাছ থেকে কাজের স্যাম্পল সে চাইতে পারে, এটা হচ্ছে সুন্দরভাবে এই যে নোটে লিখে দিবেন, যে নোটে লিখবেন যে ইউ ক্যান আস্ক মি ফর স্যাম্পল ওয়ার্ক, আর একটা জিনিস লিখবেন সেটা হচ্ছে যে ইফ ইউ আর নট স্যাটিসফাইড এনাফ ইউ ক্যান আস্ক ফর রিফান্ড। এই দুইটা নোট এখানে সুন্দরভাবে লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে যে কাজটা দেওয়া ছিল যে হচ্ছে 200 লিড খুঁজতে হবে ইউকে থেকে, তাই না? নিড টু কালেক্ট ইউকে 200 হসপিটাল লিডস, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, এখানে একটা বিষয় বলা আছে যে হসপিটালের নেমটা কিন্তু এখানে উল্লেখ করি নাই, বা আমি কিন্তু বলি নাই যে হসপিটালের নেমটা লাগবে, তো অবশ্যই আপনারা হসপিটালের নেমটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হসপিটালের নেমটা থাকলে আপনাদের ডেটাটা দেখতেও অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, জি। আচ্ছা, গিগের জন্য, জি বলেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেন, সমস্যা নেই। আচ্ছা, আফসানা কয়টা খুঁজে পাইছেন? 100 কয়টা? 167। ঠিক আছে, সমস্যা নাই।
আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করছেন বের করার, এটা অনেক ভালো একটা বিষয়। আপনাদেরকে এখন যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবো সেখানে মেইনলি চেষ্টা করবো যে একটু কঠিন ধরনের অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে দেওয়া, কারণ আপনারা এতে করে বেশি থেকে বেশি পরিমাণ রিসার্চ করবেন, ওয়েব রিসার্চ করবেন, এটা আপনারা অনেক বেশি কিছু শিখতে পারবেন। আচ্ছা, অনেক বেশি পরিমাণ প্রবলেম অ্যারাইজ হবে, দেন আপনারা সেই প্রবলেমগুলো আমার কাছ থেকে সলভ করে নিতে পারবেন, সমস্যা নেই। এই কারণে একটু যে কাজগুলো দিচ্ছি একটু সময় মতো ভালোভাবে করার চেষ্টা করেন। এটা হচ্ছে রাকিব হোসেন। আচ্ছা, আচ্ছা রাকিব হোসেন এত কম কেন? আরো তো বেশি পাওয়ার কথা।